ভাস্কর বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমি ওই একদম শেষে যেটা আছে বয়ম যুষ্মান পশ্যামহ, এটা কনফিউশন পড়ে গেছি। আচ্ছা, আর অসুবিধা বাকি নেই। বাকিরা কি হোম টাস্ক হয়নি বলে জয়েন করছে, আমি বুঝতে পারছি না। আমিও তো আমি ভুলে গেছিলাম স্যার, আমি এই না, সে মাত্র। ঠিক আছে, হোম টাস্ক আমরা ক্লাসে আলোচনা করব, কিন্তু হোম টাস্ক হয়নি বলে এত ভয় পাওয়ার তো কিছু নেই। ক্লাসে দেখছি আজকে কেউ জয়েনই করছে না। আপনি জয়েন করলেন না কিছুক্ষণ আগে, তারপরে আবার লেফট হয়ে এখন জয়েন করলেন। আমার আমার মোবাইলে চার্জ ছিল না, আরেকটা মোবাইল থেকে করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। দেখুন, আমরা যে সেন্টেন্সগুলো দেখেছিলাম সেগুলো দেখি। ওগুলো করেছেন? হ্যাঁ স্যার, 8টা দিয়েছিলেন স্যার, 7টা করেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি স্ক্রিনটা একবার শেয়ার করি। স্যার কিছুক্ষণ অপেক্ষা করুন না, ওরা হয়তো আসবে। না, অপেক্ষা 7টা 16 হয়ে গেছে, আর আমাদের 7টায় ক্লাস শুরু হয়। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি যেগুলো করেছেন বলুন। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আসছে এক এক করে। আচ্ছা, সৌহার্দ্য বাবু, শোনা যাচ্ছে? हाँ सर। আচ্ছা, হোম টাস্ক কি করেছেন না করেননি? सर पिछले क्लास में थे नहीं तो पिछली पता क्लास में नहीं। आप नहीं थे। ठीक है, ठीक। नहीं सर। ओम नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। तर्हि पूर्वस्मिन् वर्गे अस्माकं कर्तृवाच्यस्य कर्मवाच्यस्य च वाक्यं कथं भवति। আচ্ছা, সংস্কৃতে যদি পড়ানো হয়, সংস্কৃত ভাষাতে যদি বলি ক্লাসে, ভাস্কর বাবু বা সৌহার্দ্য বাবু দুজনেই বুঝতে পারবেন? পারবো স্যার, বোঝা যায়, বুঝতে পারি অনেকটাই। আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে, তাহলে সংস্কৃতেই বলি, একটু শোনারও একটা অভ্যাস হবে, আর আপনারাও চেষ্টা করবেন। বেশ। तर्हि पूर्वस्मिन् वर्गे अस्माकं किं जातं, कर्तृवाच्यस्य कर्मवाच्यस्य च वाक्यं कथं भवति। नाम, कर्तृवाच्यस्य यद् वाक्यं तस्य वाक्यस्य स्वरूपं कथं भवति। कर्तृवाच्यस्य वाक्यं कथं निर्मेयं, कर्मवाच्यस्य च वाक्यं कथं करणीयम् इति विषयद्वयं जातमासीत्। तत्र मया गृहकार्यरूपेण 8 वाक्यानि प्रदत्तानि आसन्। प्रायः भास्करमहोदयः 7 वाक्यानि कृतवान् इति अधुना एव सूचितवान्। अन्ये प्रायः सौहार्दमहोदयः नासीत् पूर्वस्मिन् वर्गे। प्रभातमहोदयः आगतः। प्रभातमहोदय, श्रूयते? प्रभातमहोदय, श्रूयते वा? হ্যাঁ, হ্যালো স্যার। সরি স্যার, এখনই আমি জাস্ট জয়েন করলাম স্যার, একটু দেরি হয়ে গেল স্যার। আচ্ছা, সংস্কৃত ভাষায় যদি আমরা ক্লাসটা করি, খুব সহজ সরল সংস্কৃত বাক্য বলবো। হ্যাঁ 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 বুঝতে পারছেন তো? হ্যাঁ বুঝতে হ্যাঁ পারবেন? বুঝতে পারি, জাস্ট আমি আচ্ছা, জয়েন করেছি, যেখানে জাস্ট আমার বুঝতে একটু পারবেন না 5 মিনিট বলবেন, সময় দিন। অবশ্যই বলবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, 5 মিনিট আমাকে সময় দিন, তাহলে একটু বুঝে যাবো ব্যাপারটা। ওকে। ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। तर्हि पूर्वस्मिन् वर्गे 8 वाक्यानि प्रदत्तानि आसन्। सर्वाणि वाक्यानि कर्तृवाच्ये एव सन्ति, खलु? 8 वाक्यानि यानि प्रदत्तानि, तानि सर्वाणि वाक्यानि कर्तृवाच्ये एव सन्ति। तर्हि तेषां वाक्यानां वाच्यपरिवर्तनं कर्तव्यं नाम
एतेषां वाक्यानां वाच्यपरिवर्तनं कर्तव्यं नाम एतेषां वाक्यानां कर्मवाच्ये परिवर्तनं कर्तव्यं खलु। सर्वाणि वाक्यानि कर्तृवाच्ये एव वर्तन्ते, अतः एतेषां वाच्यपरिवर्तनं कर्तव्यं नाम एतेषां वाक्यानां कर्मवाच्ये परिवर्तनं कर्तव्यम्। उजानि महोदय, উজানি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হোম টাস্ক হয়েছে? চেষ্টা করেছি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা ক্লাসে মানে সংস্কৃতই বলছি আমি, তো সংস্কৃত একটু বলার অভ্যাস করতে হবে। আমি সংস্কৃত বলছি, মানে পুরো ক্লাসটাই সংস্কৃতেই বলবো। যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই সবাই বলবেন। আর আপনারাও এবার থেকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন সংস্কৃত, ছোট ছোট বাক্যে একেবারে। তাহলে ইদানিং উজানি মহোদয়া যথা উক্তবতী কিম, চেষ্টা করেছি। তর্हि কিম বক্তব্যম? চেষ্টাম কৃতবতী। উজানি মহোদয়ে ভবতি বদতু। অহম চেষ্টাম কৃতবতী। अहम चेष्टां कृतवती। কৃতবতী বলতে অতীতকালে আমরা বলতে পারি। অতীতকালে আমরা কোনো কিছু ক্রিয়ার সাথে আমরা এভাবে বলতে পারি যে কৃতবতী, স্ত্রীলিঙ্গে বলে কৃতবতী। আর যদি এখানে ভাস্কর মহোদয় বলেন তাহলে কি বলবেন? যে অহম কৃতবান। কোনো পুরুষ বললে বলবেন যে কৃতবান, মহিলা হলে কৃতবতী। अस्तु तर्हि प्रथमं वाक्यं किमासीत्? सर रामः वेदान् पठति। रामः वेदान् पठति। अस्माकं प्रथमं वाक्यमस्ति रामः वेदान् पठति। अस्तु, अस्य परिवर्तनं कृतमस्ति कर्मवाच्ये। किं कृतमस्ति? कर्म वदतु, वाक्यं वदतु, किं कृतमस्ति इति वदतु। उच्यताम्। सर सर वेदः रामान् पठति। वेदः रामान् पठति। अस्तु, अस्य वाक्यस्य कः अर्थः? अस्तु, वेदः रामान् पठति। अस्माकं यद् वाक्यमस्ति रामः वेदान् पठति, इदं वाक्यं कस्मिन् वाच्ये वर्तते? इदं वाक्यं कर्तृवाच्ये उत कर्मवाच्ये? कस्मिन् कर्मवाच्ये अस्ति? कर्मवाच्ये न, यद् अस्माकम् अस्ति, यद् भवता कृतं तत् न। रामः वेदान् पठति इति वाक्यं कस्मिन् वाच्ये अस्ति? रामः वेदान् पठति कर्तृवाच्ये। कर्तृवाच्ये अस्ति। कर्तृवाच्ये कर्तृवाच्ये अस्ति। अस्य वाक्यस्य कः अर्थः? वङ्गभाषायां वदतु, अस्य वाक्यस्य अर्थः कः? এই বাক্যের অর্থ? রাম বেদ পড়ছে। রাম বেদগুলি পড়ছে। বেদান বহুবচন। वेदान् तर्हि अस्य वाक्यस्य इदानीं बङ्गभाषायाम् एव कर्मवाच्ये वदतु। রাম বেদ পড়ছে, বেদগুলি পড়ছে, এই বাক্যের কর্মবাচ্যে বাংলাতেই বলুন, কি হবে? वेद রাম দ্বারা পড়া যাচ্ছে। রামের দ্বারা বেদ পড়া হচ্ছে। হ্যাঁ, রামের দ্বারা বেদ পড়া হচ্ছে। আচ্ছা, রামের দ্বারা, দ্বারা দিয়া হলে কোন বিভক্তি হয়? এই স্যার হবে, এই যেহেতু সিঙ্গুলার আছে এটা হবে রামঃ। না, দ্বারা দিয়া হলে কোন বিভক্তি করি আমরা? তৃতীয়া করি। তৃতীয়া রামেন। রামেন। আচ্ছা, তারপরে রামেন সেন্টেন্সের স্ট্রাকচার মনে আছে? কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে আমি বারবার ক্লাসে বলেছি এবং আপনাদেরকে নোটসও দেওয়া হয়েছিল।
কর্তৃবাচ্যে বাক্যের স্ট্রাকচার কেমন হয়, কর্মবাচ্যে বাক্যের স্ট্রাকচার কেমন হয়। অর্থাৎ কর্তা, কর্ম এবং ক্রিয়া এই হুম। তিনটির বৈশিষ্ট্য কর্তৃবাচ্যে কেমন হয়, কর্মবাচ্যে কেমন হয়, এই অংশটুকু মনে আছে? এতটুকু মনে থাকলেই আমরা বাক্যগুলো করতে পারবো। হ্যাঁ স্যার, কর্তৃবাচ্যে স্যার যে মানে মানে এটা কর্তৃটা হবে মানে যে কর্তৃবাচ্য। আচ্ছা, বাকিদের মধ্যে কেউ নিয়মগুলি বলতে পারবেন? স্যার বাংলায় পারবো। আচ্ছা, বাংলায় না, আমরা তো সংস্কৃতে শিখেছি। মানে কর্তৃবাচ্যে কর্তা কোন বিভক্তিতে হয়? প্রথমা। কর্তৃবাচ্যে কর্তা প্রথমা বিভক্তি প্রথমা হয়। বিভক্তি হয়। কর্মবাচ্যে কর্ম কোন বিভক্তিতে হয়? প্রথমা। প্রথমা। তাহলে যেটাকে বলছি আমরা বাচ্য, সেটা প্রথমাতে হয়। কর্তৃবাচ্যে কর্তা প্রথমাতে, কর্মবাচ্যে কর্ম প্রথমাতে। হুম। আচ্ছা, কর্তৃবাচ্যে কর্ম কোন বিভক্তিতে হয়? দ্বিতীয়। দ্বিতীয়। কর্মবাচ্যে কর্তা কোন বিভক্তিতে হয়? তৃতীয়া। তৃতীয়া। আর ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হয় আমরা জানি। কর্তৃবাচ্যে ধাতু প্লাস প্রত্যয়, আর কর্মবাচ্যে ধাতু প্লাস ইয়া প্লাস প্রত্যয়, মানে আত্মনেপদ প্রত্যয়। এতটুকু অংশই আমাদের আছে, এর বাইরে কিছু আর নেই কিন্তু। তাহলে আমাদের এই যে বাক্যটা আছে, রামঃ বেদান পঠতি ইদম বাক্যম কর্তৃবাচ্যে বর্ততে, পশ্যতু অত্র अस्मिन् वाक्ये कर्ता कः? रामः। कर्ता रामः। रामः कर्ता अस्ति। तर्हि राम इत्यत्र का विभक्तिः भवति? प्रथमा प्रथमा। विभक्ति। प्रथमा विभक्ति। कर्मस्ति वेद, वेदः वेद। कर्म अस्ति। तर्हि वेद इत्यत्र का विभक्तिः भवति? द्वितीया विभक्ति। द्वितीया विभक्तिः भवति। कर्तृवाच्ये क्रियायाः स्वरूपं कथं भवति? धातुः किञ्च प्रत्ययः। अत्र पठ् इति धातुः, ति इति प्रत्ययः अस्ति। इदानीम् अस्य कर्मवाच्ये परिवर्तनं कर्तव्यम्। अस्तु, कः कृतवान् इतोपि? अन्यः कः कृतवान्? এই বাক্যের কর্মবাচ্যে আর কে করেছে? স্যার এটাই তো করেছি যেটা বললেন আচ্ছা, ডিসকাস। কর্মবাচ্যে কি হবে বলো? কি করেছো বলো? वेदः रामान् पठति। বেদः রামান পঠতি। না না না, মানে ওইটা না পাঠাতি লিখেছি আমি, কিন্তু পাঠাতি হবে না এখন, বুঝতে পারছি। আচ্ছা, কি হবে? মানে খুব সিম্পল জিনিস তো, আমি বলেছি। কর্তা পাঠাতি। কোথায় যাবে? তৃতীয়াতে যাবে। তাহলে রামহ আছে, এখন প্রথমার এক রামান। বচনে আছে, ওখান থেকে কোথায় যাব আমরা? রামান। দ্বিতীয়ার এক বচন, তৃতীয়া। তৃতীয়াতে কি রূপ হয়? রামান। রামের। আচ্ছা, রামে। রামান। আচ্ছা, তারপরে কর্ম কোথায় যাবে? কর্ম কর্তৃবাচ্যে দ্বিতীয়াতে আছে, কর্মবাচ্যে কোথায় আসবে? প্রথমাতে আসবে। প্রথম। তাহলে কি হবে রূপটা? वेदः। বেদহ কেন হবে? এটা কোথায় আছে? দ্বিতীয়ার বহুবচন। তাহলে আমাকে কোথায় আসতে হবে? প্রথম আর বহুবচনে আসতে হবে। বচন তো চেঞ্জ করা যাবে না, বিভক্তি চেঞ্জ করতে হবে। वेदाः। বেদাহা। ক্রিয়াপদ কেমন হবে? পঠ্য। পাঠ্য। ধাতু ইয়া হলো, এরপরে ক্রিয়াপদটা কাকে থেকে পাঠ্যতে। চলবে? বেদাহা, বেদাহা থেকে চলবে, তাই তো? পাঠয়তি। তাহলে কি হবে? বেদাহাটা কোন পুরুষ কোন বচন? স্যার বেদাহাটা প্রথম স্যার পুরুষ বহুবচন। তাহলে প্রথম প্রথম পুরুষ বিভক্তি বহুবচন, তাহলে এটা কি হবে? প্রথম পুরুষ বহুবচনে পঠ্যন্তে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এর পরের বাক্যটা কে করেছে? পরের বাক্যটি কে করেছেন?
আচ্ছা, কেউ যদি না করেও থাকেন অসুবিধা নেই, আমাদের যে নিয়মটা বলা আছে সেই নিয়ম অনুযায়ী বলুন। স্যার কৃষকের কৃষকেণ, হুম, কৃষকেণ কৃষকের এটা স্যার क्षेत्रं रक्षतु ক্ষেত্রম, নেক্সট রক্ষয়তি রক্ষতে। ও রক্ষতে। আপনারা কিন্তু নিয়মগুলো কেউ মনে রাখেননি। নিয়মগুলো বলতে কিছুই না, মাত্র 3টে করে বাক্য আছে। কর্তৃবাচ্যে কর্তা প্রথমা বিভক্তিতে হবে, কর্ম দ্বিতীয়া বিভক্তিতে হবে, এবং ক্রিয়াপদটির স্ট্রাকচারটা হবে বা গঠনটা হবে এরকম: ধাতু প্লাস প্রত্যয়। কর্মবাচ্যে নিয়ম কেমন? কর্মবাচ্যে কর্তা তৃতীয়া বিভক্তিতে হবে, কর্ম প্রথমা বিভক্তিতে হবে, ক্রিয়াপদের স্ট্রাকচারটি হবে ধাতু প্লাস ইয় প্লাস আত্মনেপদ প্রত্যয়। এতটুকু অংশ কিন্তু কেউ মনে রাখেননি আপনারা। আমাদের কিন্তু প্রায় 2-3 সপ্তাহ চলছে বাচ্য, কর্তৃবাচ্য কর্মবাচ্য আমাদের 2-3 সপ্তাহ চলছে। এই মাত্র কয়েকটা নিয়ম, মাত্র নিয়মটা বলতে আমার কতক্ষণ লাগলো? 10 সেকেন্ড লেগেছে। তাহলে একটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডে যেটা বলা হয়ে যাচ্ছে সেই অংশটুকু কেউ মনে রাখছেন না। আচ্ছা, প্রত্যেকে আজকে ক্লাসেই বলবেন। কর্তৃবাচ্যে বলুন, কর্তৃবাচ্যে নিয়ম বলুন। ভাস্কর বাবু বলুন। কর্তৃবাচ্যে মানে কর্তা কর্ম আর ক্রিয়া, এই 3টে জিনিসের বৈশিষ্ট্য। কর্তা কর্ম বলতে কর্তা কর্ম কোন বিভক্তিতে হবে, আর ক্রিয়াপদের বৈশিষ্ট্য বলতে ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হবে, অর্থাৎ ধাতুর সাথে কি যোগ হবে। ভাস্কর বাবু। হ্যাঁ স্যার, কর্তৃবাচ্যে কর্তা প্রথমা বিভক্তি, তারপর কর্ম, কর্মা কর্ম দ্বিতীয়া বিভক্তি, ক্রিয়াপদের স্ট্রাকচার ধাতু প্লাস পরস্মৈপদী আত্মনেপদী প্রত্যয়। হ্যাঁ। আচ্ছা, প্রত্যয়টাকে কেউ ভুল করে বলবেন না, প্রত্যয়টা কিন্তু পরস্মৈপদী বা আত্মনেপদী না। প্রত্যয়ের নাম হচ্ছে পদ অথবা আত্মনেপদ। আচ্ছা ঠিক আছে স্যার, পরস্মৈপদী বা আত্মনেপদী আমরা কাকে বলি? ধাতুকে বলি। ধাতুকে, ঠিক আছে হ্যাঁ স্যার, আমরা ঠিক কিভাবে বলছি? আচ্ছা, কিভাবে বলছি আগে জেনে নিন জিনিসটা। দেখুন, প্রত্যয়ের নাম কি? পরস্মৈপদ অথবা আত্মনেপদ। এবারে যে ধাতুটা যে প্রত্যয়কে নেয়, অর্থাৎ যে ধাতুটা যে প্রত্যয়কে পছন্দ করে, সেই ধাতুকে, কোনো ধাতু যদি পরস্মৈপদ প্রত্যয়কে পছন্দ করে, সেই ধাতুকে আমরা বলছি পরস্মৈপদী। কোনো ধাতু যদি আত্মনেপদ প্রত্যয়কে পছন্দ করে, সেই ধাতুকে আমরা বলছি আত্মনেপদী। তাহলে প্রত্যয়ের নাম হচ্ছে পরস্মৈপদ অথবা আত্মনেপদ, ধাতুর নাম হচ্ছে পরস্মৈপদী অথবা আত্মনেপদী। যে পরস্মৈপদ প্রত্যয়কে পছন্দ করে সেই ধাতু পরস্মৈপদী, যে ধাতু আত্মনেপদ প্রত্যয়কে পছন্দ করে সেই ধাতু আত্মনেপদী। আচ্ছা, নেক্সট দেবযানী ম্যাডাম, কর্মবাচ্যে বাক্যের নিয়মগুলো বলুন। কর্মবাচ্যে কর্ম প্রথমা, হুম আর না সরি স্যার, হ্যাঁ কর্ম প্রথমা, আর কর্তা তৃতীয়া, হুম আর ধাতু প্লাস ইয়কার প্লাস আত্মনেপদ। আত্মনেপদ। তাহলে আমাদের দেখুন এখানে ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হবে। এই পর্যন্ত তো কমন, ধাতু প্লাস ইয়া হয়ে গেল। এবার আমি 9টা আমার যে প্রত্যয় আছে আত্মনেপদ, তার মধ্যে কোনটাকে নেব সেটা কাকে দেখে ঠিক হবে? কর্মকে দেখে ঠিক হবে। কর্মবাচ্যে কর্মকে দেখে। তাহলে ক্ষেত্রম, এটার পুরুষ এবং বচন কি? প্রথম পুরুষ একবচন। তাহলে এখানেও প্রথম পুরুষ একবচনে তে। আচ্ছা, এরপরে পরের জন কে আছেন বলুন। পরের জন কর্তৃবাচ্যের বাক্যের নিয়ম বলুন। আচ্ছা, মহুয়া ম্যাডাম, আপনি সম্ভবত আজকে ফার্স্ট টাইম, তাই তো? হ্যাঁ স্যার, আজকে ফার্স্ট।
মানে মানে মিস করে গেছি অনেকগুলো ফ্যামিলি ম্যাটার নিয়ে। আর তারপরে আমার অফিস আজকেও যেমন দেরি হয়ে গেল, মানে অফিস থেকে ছুটতে এসে অন করা, ওই জন্য আমার অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে। মানে ভাবছি কিভাবে, কোথা থেকে শুরু করব, কিভাবে করব, বুঝতে পারছি না কিচ্ছু। আচ্ছা আমাদের স্যার কিন্তু হ্যাঁ স্যার প্রভাতবাবু বলুন। বলছি না ওই ক্রিয়াপদটা যেটা ওইটা আছে না ওইটাই মানে আমি কোনটা ওই কোনটা আরেকবার? অত ভালো করতে যেটা পরস্ময় পদম আছে বা আত্মনে আচ্ছা পদম। ঠিক আছে, আমি আজকের তো ক্লাসে আরেকবার ভালো করে বোঝাচ্ছি। এই জিনিসটাই মানে ঠিক আছে, আমি আমি না আজকে গুলিয়ে ফেলছি। আরেকবার, আজকে কিন্তু ফাইনাল, ঠিক আছে? ঠিক আছে স্যার, এটা আজকে আমি খুব ভালো করে আরেকবার বোঝাচ্ছি। ঠিক আছে। প্রত্যেকের স্যার ক্লাসে একটা বুঝতে কথা পারছি বলবো? কিন্তু হ্যাঁ বলুন। স্যার আমার কর্তৃ বাচ্চাটা মোটামুটি হয়েছে মুখস্থ, কিন্তু কর্ম বাচ্চাটা স্যার রুল গুলো মনে আছে, কিন্তু যে রূপগুলো হবে না ওটা মানে মুখস্থ হচ্ছে না, ওই জন্য ভুলভাল হয়ে আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, আজকে আমরা ক্লাসেই বলবো, অসুবিধা নেই, ক্লাসে সবাই একবার সবাই মিলে একসাথে অভ্যাস করবো। আচ্ছা স্যার। সবাই এতটুকু মনে রাখ যে, আচ্ছা সবাই তো জানেন যে রুট, রুট বলতে ধাতু। তাহলে আমাদের যে ক্রিয়াপদ তৈরি হয়, সেই ক্রিয়াপদ কিভাবে তৈরি হয়? যে কোনো ভাষাতেই আমরা ধাতুর সাথে, যদি আমরা কোনো কিছুকে ধাতু হিসাবে নিই, তার সাথে কিছু একটা প্রত্যয় যোগ করতে, অর্থাৎ কিছু একটা সাফিক্স যোগ করতে হবে, তাই তো? তাহলে রুট প্লাস সাফিক্স, সেটা হলে আমরা একটা ভার্ব ফর্ম পাবো আমাদের সংস্কৃতে। তাহলে একটা ভার্ব ফর্ম পেতে গেলে তার রুলস কি আছে? রুট প্লাস সাফিক্স। মানে এটা ক্রিয়াপদ, হ্যাঁ না? হ্যাঁ, এটা হলে আমরা কি পাবো? একটা ভার্ব ফর্ম পাবো। আচ্ছা, এটা মানে প্রত্যেক ল্যাঙ্গুয়েজেই আছে। প্রত্যেক ল্যাঙ্গুয়েজে আমরা একটা ক্রিয়াপদ পেতে গেলে, একটা ভার্ব ফর্ম পেতে গেলে আমাদের একটা রুট তার সাথে সাফিক্স যোগ করতে হয়, তাই না? এটা তো প্রত্যেক ল্যাঙ্গুয়েজেই আছে সম্ভবত। তো সেরকম সংস্কৃতেও তাই। সংস্কৃতে তাহলে আমাদের একটা ক্রিয়াপদ পেতে গেলে কি করতে হবে? সেই রূপটাকে আমরা বলছি ধাতু, তার সাথে প্রত্যয়, ধাতু প্লাস প্রত্যয়। এটা হলে আমরা কি পাবো? সংস্কৃতে আমাদের ক্রিয়াপদটা পাবো আমরা। ঠিক আছে, এতটুকু কারোর অসুবিধা নেই, এই জিনিসটা খুব স্পষ্ট একেবারে। আচ্ছা এইবারে দেখুন, সংস্কৃতে আমাদের এই প্রত্যয়টা দুই প্রকার, অর্থাৎ সাফিক্স দুই প্রকার। ক্রিয়াপদ তৈরি করার জন্য যে প্রত্যয়টা লাগে ধাতুর সাথে, সেই প্রত্যয়টা দুই ধরনের। আচ্ছা বাংলাতে কারো অসুবিধা হচ্ছে না তো বুঝতে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যয়টা, এই প্রত্যয়টা কয় প্রকার বলেছি? প্রত্যয়টা হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, এক মিনিট। স্যার এই যে ধাতুটা বলেন ওইটাই তো হলো ক্রিয়া, না? না, ধাতু ক্রিয়া না। তবে দেখুন, ক্রিয়া আর ধাতু তো এক না। ক্রিয়াপদ, দেখুন এবারে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে যে সংস্কৃতে আমরা শুধুমাত্র ধাতুকে ব্যবহার করতে পারি না, যে কোনো ল্যাঙ্গুয়েজেই তাই। আমরা এখন ধরুন বাংলাতে, আচ্ছা আপনার কি মানে নিজস্ব ল্যাঙ্গুয়েজ কি হিন্দি না বাংলা? হিন্দি। हिंदी। तो देखिए, हर किसी लैंग्वेज में आप केवल शब्दों को हिंदी में क्रियापद बताइए। सर हिंदी में क्रियापद मतलब हाँ, যেটা बस एक सेंटेंस बोलिए, एक सेंटेंस बोलिए। सर मैं जा रहा हूँ, मैं जा रहा हूँ। तो तो यहाँ जा पर रहा हूँ एक एक्शन वर्ड जा है, रहा हूँ, आप ये क्रिया यहाँ हो गया पर जा, जाना। जा ये रूट है। हम्म,
जा रहा हूँ, अच्छा अच्छा। ये जा इसके साथ आप रहा हूँ, आप एक क्यू ऐड कर रहे हैं। अच्छा ये सर टेंस के लिए, मतलब वो कौन सा हाँ, टेंस में है? टेंस बस वही तो यहाँ पर भी वही है। ओ अच्छा, ये प्रत्यय हो गया या फिर मतलब टेंस हो गया? जा रहा हूँ ये पूरा क्रियापद हुआ, अच्छा इसका रूट क्या है? जा। जा अच्छा। मतलब हम केवल रूट को मतलब क्रिया को समझाने के लिए, क्रिया टेंस ये तो पूरा एक साथ ही होता है ना, तो बस टेंस के बिना तो क्रिया नहीं होता नहीं होता, तो टेंस प्लस क्रिया एक साथ ही होता है। अच्छा अच्छा तो ओके। यहाँ पर जा रहा हूँ ये पूरा एक क्रियापद है, इसका रूट क्या है? जा। जा मतलब आप रूट हर किसी लैंग्वेज में आप आपकी तरह से एक समझ सकते हो कि हम इसको रूट लेंगे और इसको हम साफिक्स ऐसे साफिक्स लेंगे, ये अलग बात है। लेकिन आपको पूरा क्रियापद बनाने के लिए धातु के साथ रूट के साथ साफिक्स तो जोड़ना ही पड़ेगा। बस संस्कृत में भी ऐसे ही है, मतलब केवल धातु केवल रूट को हम सेंटेंस में उपयोग नहीं कर सकते। তো স্যার যে প্রত্যয়টা হলো মানে এটা কি আপনি বলছেন এটা মানে টেন্স হয়ে গেল নাকি? हाँ, टेंस को भी समझाएगा। আচ্ছা না মানে টেন্স টেন্স বলছি, মানে যেরকম हाँ, আমাদের टेंस। কাল থাকে না, কাল हाँ, काल। প্রেজেন্ট ফিউচার পাস্ট, তো लेकिन एक बात है कि मतलब क्रिया रूट के साथ हम जो जोड़ते हैं ऐसे साफिक्स जिस अंश को जोड़ते हैं वो बस टेंस को ही नहीं समझाता, वो टेंस के साथ भी मतलब एक है एस्पेक्ट और मोड, इन दोनों को भी समझाता है। टेंस, एस्पेक्ट एंड मोड, इन तीन चीजों को समझाता है। जैसे देखिए कोई इंपेरेटिव सेंटेंस ले लीजिए, वहां पर तो ऐसा कोई टेंस नहीं है, मतलब काल नहीं है, लेकिन मतलब करना होगा। तो यहाँ पर क्या हो रहा है? यहाँ पर एस्पेक्ट समझ रहा है, एक औचित्य, इसको करना पड़ेगा ऐसा। ऑर्डर। तो यहाँ पर क्या है, मतलब वो साफिक्स केवल टेंस को नहीं समझाता, उसके साथ भी एस्पेक्ट, मोड, इन दो चीजों को भी समझाता है। ठीक है। तो मतलब ये पूरा एक क्रियापद है, ठीक है। तो मतलब रूट अलग है, क्रियापद अलग है। मतलब रूट का कब तक जा ए रूट है, जा उसके साथ जब हम साफिक्स जोड़ेंगे संपूर्ण अंश, मतलब वो जो रूट प्लस साफिक्स, ये पूरा अंश क्या होगा? एक क्रियापद। तो संस्कृत में भी ऐसा ही है। তো স্যার ওর মধ্যে যেটা আপনি বলছিলেন ওই এক বচন, দুই বচন, বহু বচন, ওইটাও মেনশন হয়ে যাচ্ছে নাকি? हाँ हाँ हाँ, मतलब और जितने सारे लैंग्वेज है, मतलब हिंदी या बांग्ला में ऐसा नहीं होता, मतलब ऐसा नहीं होता, मतलब वो वचन को नहीं समझाता, मतलब वचन के लिए हम लोग वो साफिक्स वचन के लिए उपयुक्त नहीं होता, मतलब साफिक्स बस पुरुष, जैसे बांग्ला में राम जाच्छे, तो जाच्छे का मतलब है कि यहाँ पर प्रथम पुरुष, कर्ता प्रथम पुरुष ही है, मतलब पुरुष तक समझाता है, वचन तक नहीं। लेकिन संस्कृत में इसका मतलब ऐसा सोचिए कि जाच्छे मतलब यहाँ पर जो साफिक्स यूज हो रहा है इसका ही तीन कैटेगरी है, मतलब तीन वचन में तीन, मतलब इसका वो पुरुष तक समझाता है और संस्कृत में और एक स्टेप आगे बढ़कर वचन तक जाता है। तो तीन वचन के लिए है, बांग्ला में जो मतलब पुरुष तक खत्म हो जाता है उसी का ही एक्सटेंड वर्जन, मतलब और तीन कैटेगरी में विभाजित होता है। ठीक है, बस सही है। तो इसलिए हम लोग क्या मतलब तीन पुरुष के लिए तीन, जैसे तीन पुरुष के लिए तीन साफिक्स मिलते हैं, लेकिन यहाँ पर एक पुरुष के लिए तीन वचन में तीन तीन करके कुल मिलाकर ন টোটাল। হ্যাঁ স্যার, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, ওর মধ্যে এক বচন, দুই বচন, বহু বচন, 9 साफिक्स मिलता है। इस साफिक्स का ही मतलब दो विभाग है, एक आत्मनेपद पद, एक परस्मैपद पद। हाँ अच्छा, इस सफिक्स का दो पार्ट है, एक है दो, हाँ बस आत्मनेपद पद और एक है दूसरा वाला है परस्मैपद पद, परस्मैपद पद। अच्छा ठीक है স্যার, এটাই এবার বলুন। আচ্ছা, তো তাহলে প্রত্যয় কয় প্রকার বললাম? প্রত্যয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পরস্মৈপদ,
তস্ময়পদ, আর আত্মনেপদ। আত্মনেপদ। আচ্ছা, এবার তাহলে আমাদের তাহলে পরস্মৈপদ 9টা, আত্মনেপদ 9টা। হুম। তাহলে পরস্মৈপদ 9টা প্রত্যয় কি কি? পরস্মৈপদ 9টা প্রত্যয় কেউ বলতে পারবেন কি কি? অন্তি, তি অন্তি, তি তাস অন্তি। ওকে, তি অন্তি, সি থা তাস অন্তি, সি থাস থাস থ নি নি বহ বহ মহ। মহ। আচ্ছা, আমরা এগুলোকেও বিসর্গ করে দিই, অসুবিধা নেই। তহ থহ। তাহলে 9টা প্রত্যয়। এবারে দেখুন একটা ক্রিয়াপদ বলুন, ধরুন গচ্ছতি বা পঠতি। দেখুন মিলিয়ে দেখুন, এগুলোর সাথেই মিলে যাবে। বলুন পঠতি, দেখুন পঠতি, প্রথম পুরুষ একবচনের তি, তাহলে পঠতি। পঠতঃ, পঠন্তি, পঠসি, পঠসি, পঠতঃ, পঠতঃ, পঠথ, পঠথ, পঠামি, পঠামি, পঠাবহ, পঠাবহ, পঠামহ। পঠামহ। তাহলে দেখুন এগুলো সাফিক্স, তাহলে ধাতু প্লাস সাফিক্স। পঠতি, পঠতঃ, পঠন্তি, পঠসি, পঠতঃ, পঠথ, পঠামি, পঠাবহ, পঠামহ। তাহলে এইগুলো হচ্ছে আমাদের পরস্মৈপদ প্রত্যয়। ঠিক আছে, এইগুলো আমাদের পরস্মৈপদ প্রত্যয়। আচ্ছা, এবার আত্মনেপদ প্রত্যয় এগুলো কি কি? তে আন্তে। আত্মনেপদ প্রত্যয় এগুলো কি কি তাহলে? আচ্ছা, আমি লিখি। কি কি হবে আত্মনেপদ প্রত্যয়? তে, এতে, অন্তে, আন্তে, অন্তে। নেক্সট সে, এতে, ধে, 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 এ বাহে মাহে, এ হি, ওয়াহে, মাহে। নহে। এবার একটা ক্রিয়াপদ বলুন। আমি বলেছিলাম সেবাতে, 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 সেবেতে, সেবেতে, সেবান্তে, সেবান্তে, শ্রীবসে, সেবাতে, শ্রীবেতে, সেবেতে, শ্রীবদ্ধে, সেবাধ্বে, সে বে, সে বহে, সেবাহে, সে মহে, মহে, সেবাবহে, সেবামহে। সেবামহে। দেখুন খেয়াল করে, এগুলো হচ্ছে আত্মনেপদ সাফিক্স। তাহলে তার ক্রিয়াপদগুলোর রূপে এরকম চলবে। আচ্ছা, এবারে আমরা কি বলছি, আমাদের এই যে ধাতু, আমাদের সংস্কৃতে প্রায় 2000-এর মতো ধাতু আছে। ঠিক আছে, তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই যে 2000 ধাতু আছে, এই 2000 ধাতুর মধ্যে কিছু ধাতুর স্বভাব এরকম। স্বভাব বলতে তার বৈশিষ্ট্য, ওটা নিজস্ব বৈশিষ্ট্য। যেমন আমাদের নিজস্ব জীবনে কি হয়, যে আমাদের সকল মানুষের সাথে আমাদের পটে না, তাই তো, চলে না। মানে আমাদের যেমন কিছু মানুষ যাদের সাথে আমাদের মিলে যায়, আমাদের রুচি বা আমাদের পছন্দ যার সাথে মেলে, ঠিক তাদের সাথে আমাদের ভালো চলে। আবার যাদের সাথে চলে না, তাদের সাথে চলে না। আবার দেখবেন কিছু মানুষ আছে, তারা তাদের অতটা রুচি টুচি নিয়ে কোনো সমস্যা নেই, তারা সবার সাথেই চলতে পারে। যার সাথে মেলে, যার সাথে মেলে না, সবার সাথেই বেশ সুন্দরভাবে চলতে পারে। তো 3টে ক্যাটাগরি আমরা মানুষ দেখি, তাই না? সেরকমই ধাতুর ক্ষেত্রেও তাই। কিছু ধাতুর হচ্ছে স্বভাব,
সে হচ্ছে কেবলমাত্র পরস্মৈপদ প্রত্যয়কে নিয়েই ক্রিয়াপদ গঠন করতে ভালোবাসে, অর্থাৎ সে শুধুমাত্র পরস্মৈপদ প্রত্যয়কেই ভালোবাসে। তাহলে সেই ধাতুগুলোকে আমরা কি বলবো? পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদ প্রত্যয়কে যে ভালোবাসে তাকে বলবো পরস্মৈপদী ধাতু। কিরকম ভাবে? যে ধাতু আত্মনেপদ প্রত্যয়কে ভালোবাসে সেই ধাতুকে আমরা বলবো আত্মনেপদী ধাতু। একই রকম ভাবে বললাম জগতে আছে কিছু মানুষ যারা সবাইকে নিয়ে চলতে পারে, সেরকম কিছু ধাতু এটা স্যার কি করে বুঝবো স্যার? হ্যাঁ, আমি আসছি, ওই প্রশ্নে আসছি। আচ্ছা। এরকম কিছু ধাতু আছে যারা দুজনকে নিয়েই চলতে পারে, হুম। তাদেরকে আমরা বলবো কি? উভয়পদী ধাতু। যেহেতু পরস্মৈপদ আত্মনেপদ দুটোকেই নেয়, দুটোকে নিয়েই ক্রিয়াপদ গঠন করে, তাই তাদেরকে আমরা বলবো উভয়পদী। উভয় মানে দুটো, তাহলে উভয়পদী ধাতু। আচ্ছা, এবার এই যে কোশ্চেনটা, এটা সবার মনেই আসে স্বাভাবিক, যে আমি এখন কিভাবে বুঝবো যে এটা কোন স্যার ধাতু। বলেছিলেন যে ইয়জ ধাতু আর করতি ধাতু আমি একটা এগুলো এক্সাম্পল দিয়েছিলাম, কিন্তু দুটো 2000 বুঝতে ধাতুর পারছি তো না। তাহলে আমাদের লিস্ট করতে হয় না? হুম 2000 ধাতুর মধ্যে আমাদের একটা লিস্ট করতে হবে যে এই ধাতুগুলো এরকম, এই ধাতু আত্মনেপদী, এই ধাতু পরস্মৈপদী। তা সেটা লিস্ট করে দিলে না হয় আমরা বুঝে গেলাম। এবারে পাণিনি মহর্ষি, মানে অষ্টাধ্যায়ী যিনি প্রণেতা মহর্ষি পাণিনি, তিনি কি করেছিলেন? তিনি কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করেছিলেন? হুম। তিনি করেছিলেন কি? তিনি এই যে 2000 ধাতু আছে, সেই 2000 ধাতুর মধ্যে, মানে ধাতুর মধ্যে কিছু 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 চিহ্ন লাগিয়ে দিয়েছেন, যে এই চিহ্নওয়ালা ধাতুগুলো হচ্ছে পরস্মৈপদী, এই চিহ্নওয়ালা ধাতুগুলো হচ্ছে আত্মনেপদী। যেমন হয় না, আমরা কিছু জিনিস হচ্ছে চিহ্ন করে দিই, যে আমার হুম। ছাতা, আমার যেমন হোস্টেলে যেমন হয়, নিজের হুম। ছাতা নিজের বাসনপত্রে চিহ্ন করে দেওয়া হয়, হ্যাঁ। সেরকম কি করেছিলেন উনি? 2000 ধাতুর মধ্যে যে ধাতুগুলো হচ্ছে মানে পরস্মৈপদী ধাতু, সেগুলোকে একটা একটা নির্দিষ্ট চিহ্ন করে দিয়েছেন। যে ধাতুগুলো আত্মনেপদী, সেই ধাতুগুলোর একটা নির্দিষ্ট চিহ্ন করে দিয়েছেন। যে ধাতুগুলো উভয়পদী, তাদের একটা নির্দিষ্ট চিহ্ন করে দিয়েছেন। তাহলে যখন আপনি ব্যাকরণ পড়ে যখন বুঝতে যাবেন যে কোনটা পরস্মৈপদী কোনটা আত্মনেপদী, তখন আপনি ধাতুর চিহ্ন দেখে বুঝতে পারবেন। কিন্তু আমরা কিভাবে বুঝবো? আমরা যেটা ম্যাডাম বললেন যে আমি 2-1টা এক্সাম্পল দিয়েছি, সেরকমই আমরা এরকম বাক্য শিখতে শিখতে যখন ধাতু আসবে, তখন ক্লাসে যেমন বলা হবে, আমরা সেইভাবেই আস্তে আস্তে শিখব। আমরা তো আর ব্যাকরণ পড়তে যাচ্ছি না। তাহলে আমরা মোটামুটি আমাদের এই মানে কি বলবো, বাক্য শিখতে শিখতে যখন যেরকম ধাতু আসবে, সেই ধাতু পরস্মৈপদী নাকি আত্মনেপদী নাকি উভয়পদী, সেটা ওই বাক্যের কনটেক্সটে শিখতে হবে, আমাদের তো অন্য কোনো উপায় নেই। হুম। স্যার তাহলে এই এই নিয়মগুলো তো বুঝতে পারছি, যেটা আপনি বলেছেন এগুলো মনে থাকছে। এবারে যখনই বাক্যটাকে করতে যাচ্ছি তখন আর কিছুই যেন বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন না? খুব সিম্পল তো জিনিস তার মানে একটা ম্যাডাম। একটা বাক্যের মধ্যে প্রথমে আমাকে কর্তাটা দেখে নিতে হবে। প্রথমে কর্তা না, প্রথমে ক্রিয়া। ও আচ্ছা, কারণ আপনি প্রথমে ক্রিয়া ক্রিয়াকে দেখে। দেখেই বুঝে যাবেন যে বাক্যটা কোন বাচ্যের। আচ্ছা কারণ কর্তৃবাচ্যের ক্রিয়াপদের স্ট্রাকচার আলাদা, কর্মবাচ্যের ক্রিয়াপদের স্ট্রাকচার আলাদা। হুম 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 মানে হুম আমি কেন তাহলে বলছি প্রথমে বিষয়টা, ক্রিয়াটা দেখলেই বুঝতে পারবো। ক্রিয়া দেখলেই তো বুঝতে পারবেন। যদি তাহলে কোন আমাদের বাক্য? শুধুমাত্র দেখছি আচ্ছা ধাতু স্যার, প্লাস প্রত্যয় আছে, ঠিক মাঝখানে ঠিক। কোনো ইয়কার নেই, একটা তাহলে সেটা ইয়কার থাকলেই কর্তৃবাচ্য। কর্মবাচ্য, হ্যাঁ আর ইয়কার থাকলেই সেটা কর্মবাচ্য। কর্মবাচ্য। কর্মবাচ্য, হ্যাঁ। তাহলে আমরা তাহলে জাস্ট ক্রিয়াপদ দেখেই বুঝে নিতে পারি। যেমন আচ্ছা বাংলাতে স্যার, আমরা যাচ্ছে, আচ্ছা যাচ্ছে বললে আমাদের আর অন্য কিছু লাগে না বুঝতে, বাক্যটা কোন বাচ্চের। ঠিক আছে ঠিক আছে। যা হচ্ছে বললে আমাদের অন্য কিছু লাগে না, আর মানে অন্য কোনো অংশ দেখতে হয় না, তাই না? এটা কোন হুম। বাচ্চের আলাদা করে দেখতে হয় কি? আর যা হচ্ছে এটা দেখতে পেলে না ঠিক আছে, তাহলে বুঝতে কর্মবাচ্য। সেরকমই জাস্ট ক্রিয়াপদ দেখলেই আমরা বুঝতে পারবো কোনটা কোন বাচ্চের। আচ্ছা এইটাই আচ্ছা, বুঝতে পারছিলাম না, যে কোনটা আগে দেখবো বুঝতে পারছি না। তাহলে আগে ক্রিয়াপদটা দেখলেই বাক্যটা হ্যাঁ, কোন বাচ্চা ক্রিয়াপদ আছে বুঝতে বুঝতে পারবেন কোনটা কোন বাচ্চের। ঠিক আছে। আচ্ছা, তো এবারে আসি তাহলে, এই পর্যন্ত হলো। তাহলে পরস্মৈপদ প্রত্যয়, আত্মনেপদ প্রত্যয়, দুই ধরনের আমাদের প্রত্যয়। এবারে কর্তৃবাচ্যের বাক্য। কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচার কেমন হয়, কি বলা হয়েছিল?
স্যার, এই তো কর্তা প্রথমা, কর্তা প্রথমা, আচ্ছা খেয়াল করে কর্ম দেখুন, আমি ক্রিয়া। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন অযোধ্যার বা ধরুন রাজা বা আচ্ছা রাম নদী তীরে দরিদ্রদের উদ্দেশ্যে রাজকোষ থেকে ধনসম্পদ দান করছেন। এই বাক্যটা যদি আমরা চেঞ্জ করি, কোন অংশগুলো চেঞ্জ হবে খেয়াল করে দেখুন। কর্তা আর ক্রিয়া আর কর্মটা মানে যদিও মানে বাংলা ভাষাতে চেঞ্জ হয় না, কিন্তু সংস্কৃতে তো কর্ম চেঞ্জ হয়। মানে বাংলাতে চেঞ্জ হয় না বলতে বাংলাতে আর্থিকভাবে পরিবর্তন হয়, শব্দের রূপের কোনো পরিবর্তন হয় না। মানে আমরা বলছি ধনসম্পদ দান করছেন, ধনসম্পদ দান করা হচ্ছে, মানে ওখানে মানে স্ট্রাকচারের দিক দিয়ে দেখা যাচ্ছে যে ক্রিয়াপদ এবং কর্তা এই দুটো স্ট্রাকচারটা পাল্টাচ্ছে। কর্মটা দেখে মনে হচ্ছে যে স্ট্রাকচার পাল্টাচ্ছে না, কিন্তু আর্থিকভাবে পাল্টাচ্ছে। অর্থগত দিক দিয়ে, শব্দগত দিক দিয়ে চেঞ্জ হচ্ছে না ঠিক, কিন্তু সংস্কৃতে আমরা দুটোই দেখি, শব্দগত অর্থগত দুদিক দিয়েই চেঞ্জ দেখি। দেখতে পায় না কোথায়? যখন নপুংসক লিঙ্গের শব্দ হয়, কারণ ওখানে তো প্রথমা দ্বিতীয়া দুটোই সমান, দ্বিতীয়াতেও ফলম প্রথমাতেও ফলম। তো যাই হোক, দেখুন বাংলাতে কোথায় চেঞ্জ হবে এই বাক্যে? রামের দ্বারা নদী তীরে রাজকোষ থেকে দরিদ্রদের উদ্দেশ্যে, এই অংশগুলো কোথাও চেঞ্জ হচ্ছে? মানে কর্তা কর্ম বাদ দিলে করণ, সম্প্রদান, অপাদান কোথাও কিছু চেঞ্জ হচ্ছে? হ্যাঁ স্যার, এত চেঞ্জ হবে না। হ্যাঁ, তাহলে বাচ্যের ক্ষেত্রে বাচ্য পরিবর্তনে চেঞ্জ হয় কোথায় কোথায়? কেবলমাত্র কর্তা, কর্ম আর ক্রিয়া। তাহলে এই যে বারবার বলছি যে কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচার জানবো, আমাদের এই তিনটে স্ট্রাকচার জানলেই হবে, কারণ বাদবাকি জিনিসগুলো সব জায়গাতেই সমান। কর্তৃবাচ্য, কর্মবাচ্যে বাদবাকি অংশগুলো যেগুলো আছে মানে করণ, অপাদান, সম্প্রদান, অধিকরণ সবার কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ যে বিভক্তিতে কর্তৃবাচ্য থাকে সেই বিভক্তিতে কর্মবাচ্যও থাকে। তাহলে চেঞ্জ হয় কোথায়? কর্তা, কর্ম আর ক্রিয়া। তাহলে এই তিনটে স্ট্রাকচার জানলেই আমাদের হবে, কারণ বাকি অংশগুলি দুটো ক্ষেত্রেই কমন। তাহলে কর্তৃবাচ্য বাক্যের স্ট্রাকচারে কি বলা হয়েছে? আপনাদেরকে আমি বারবার বলেছি, যেটাকে আমরা যে নামটা নিচ্ছি সেটা প্রথমাতে হবে। মানে বাচ্যের সাথে যে নামটা নিচ্ছি, কর্তৃবাচ্য মানে কর্তা প্রথমা, কর্মবাচ্য মানে কর্ম প্রথমাতে। মানে যেটাকে বাচ্য বলছি সেটা অলওয়েজ প্রথমা। তাহলে দেখুন আরো মানে আমাদের কিন্তু আরো কমে এসছে, আমাদের কিন্তু নিয়ম আর মনে রাখার দরকার পড়ছে না। কর্তৃবাচ্যে কর্তা কোথায়, কর্মবাচ্যে কর্ম কোন বিভক্তিতে, আর মনে রাখার দরকার নেই। খুব একটা সিম্পল লজিকে যেটা বাচ্য সেটা প্রথমা। হ্যাঁ, যেটা বাচ্চা ওটা প্রথমা, আর কর্তৃবাচ্য আর কি পড়ে থাকছে? তাহলে কর্তৃবাচ্যে পড়ে থাকে কর্ম, হ্যাঁ দ্বিতীয় বিভক্তি, তাহলে কর্মে দ্বিতীয়া, আর কর্মবাচ্যে পড়ে থাকে কর্তা, কর্তা কর্তা তৃতীয়া। তৃতীয় বিভক্তি। বেশ, এবারে ক্রিয়াপদের স্ট্রাকচারটা জানলেই আমাদের কাজ শেষ। হুম। আচ্ছা, ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন হয়? ক্রিয়াপদের স্ট্রাকচার হচ্ছে কর্তৃবাচ্যে শুধু কিছুই না, কর্তৃবাচ্যে শুধুমাত্র ধাতু, তার সাথে প্রত্যয়, আর কিচ্ছু না। আর এই প্রত্যয়টা আমরা জানি দুই প্রকার, তাই তো? পরস্ময়ী পদ আর আত্মনেয় পদ। তাহলে যে ধাতু যেমন সেই ধাতু সেই প্রত্যয়কে নেবে। এখন আপনার গম ধাতু, গম ওই ধাতু জায়গাটা কি বললেন আরেকবার বলুন স্যার, এখানে ডিস্টার্ব করছিল আমাকে। আচ্ছা, কর্তৃবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচার কি বলেছি? ধাতু প্লাস প্রত্যয়। হ্যাঁ সেই প্রত্যয়টা দুই প্রকার আমরা জানি, পরস্ময়ী পদ অথবা আত্মনেয় পদ। তাহলে এবারে কিভাবে বুঝবো কোন ধাতু কোন কি নেবে? যে ধাতুটা পরস্ময়ী পদ প্রত্যয়কে ভালোবাসবে সে পরস্ময়ী পদ প্রত্যয়কে নেবে, যে ধাতু আত্মনেপদী সে আত্মনেপদ প্রত্যয়কে নেবে। ফর এক্সাম্পল আপনার ওই একটা কি বললেন, কি পড়ে থাকলো, ওখানটা বুঝতে পারলাম না। পড়ে থাকলো বলতে বললেন যে কি পড়ে থাকলো। ও আচ্ছা, ওখানে মানে আমি বললাম যে এই যে কর্তা কর্ম এইগুলো স্ট্রাকচার আমরা জেনে গেছি, যে যেটা বাচ্য সেটা প্রথমা। তাহলে কর্তৃবাচ্যে কর্তা প্রথমা হয়ে গেলে পড়ে থাকছে কর্ম,
কর্ম হুম। দ্বিতীয়াতে, আচ্ছা আর আচ্ছা কর্ম বাচ্চে কর্ম প্রথমা, ও আচ্ছা পড়ে আচ্ছা থাকছে কর্তা, সেটা তৃতীয়াতে। এর বাইরে আর কি পড়ে থাকছে? ক্রিয়াপদ। আচ্ছা তাহলে আচ্ছা দুটো বাচ্চের অ্যাকচুয়ালি জানার দরকার আমাদের ক্রিয়াপদের স্ট্রাকচারটা। আচ্ছা আচ্ছা বাদ বাকি অংশগুলো কর্তা কর্ম খুব ইজি, হুম হুম হুম। এটা এতটা জটিল না। শুধুমাত্র ক্রিয়াপদের স্ট্রাকচারটা বুঝতে পারলেই আমাদের বাচ্য জিনিসটা খুব স্পষ্টভাবে শেখা হয়ে যাবে। বুঝতে পেরেছি। তো ক্রিয়াপদের স্ট্রাকচারটা কি, একটা তুলনা করে দেখুন, আর কিছু না। মানে কর্তৃবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচার কি? ধাতু প্লাস প্রত্যয়, আর কিচ্ছু না। আর এই সেই প্রত্যয়টা দুই প্রকার যেহেতু, তাহলে যখন যে প্রত্যয় হবে, অর্থাৎ যে ধাতু যে প্রত্যয়কে নেবে সেরকম। আর কর্মবাচ্যে কি? কর্মবাচ্যে হচ্ছে ক্রিয়াপদের স্ট্রাকচার হচ্ছে ধাতু প্লাস আত্মনেপদ প্রত্যয়। ব্যাস, এতটুকু অংশ শুধু আমাদের একটু কঠিন লাগতে পারে, আর কিচ্ছু কঠিন লাগবে না। এটা হচ্ছে আমাদের কর্তৃবাচ্যে, এটা কর্মবাচ্যে। মানে ইয়কার হবে তো, হ্যাঁ, ধাতু ধাতু প্লাস প্লাস ইয়কার। ইয়কার। হুম হুম, স্যার একটা প্রশ্ন আছে স্যার, আচ্ছা। যখন আপনি বললেন কি যে ধাতুটা আছে, কোন কোন ধাতু আপনার শুধু পরস্ময় পদটা এই করে ব্যবহার করে, কিছু কিছু ধাতু আছে যেটা আত্মেন পদ প্রত্যয়টা ব্যবহার করে, এটা হুম, আপনি বলেছিলেন। হুম, তো ধরুন কি যখন কর্ম আছে আপনি বলছেন কি শুধু এই আত্মেন পদ প্রত্যয়টাই মানে আমরা ব্যবহার করব, তাহলে হুম। এবার তো ধাতু তো ও এর জন্য তো মানে এই হয়ে যাবে, মানে এখান থেকে তাহলে আমাদেরকে একটা জিনিসটাকে জেনারেলাইজ করতে হবে। কিভাবে? হুম, যে এই যে ধাতু পরস্মৈপদী, ধাতু হুম, আত্মনেপদী, হুম, এই বিষয়টা কেবলমাত্র কর্তৃবাচ্যেই সীমাবদ্ধ। আচ্ছা, করতেই বাচ্চাই শুধু ইউজ হবে। হুম। মানে এই যে তাহলে ধাতু কিন্তু ধাতু পরস্মৈপদী আত্মনেপদী বলছি, সেটা হুম, কেবলমাত্র কর্তৃবাচ্যেই ব্যবহৃত হুম। হবে। স্যার বাট আমার প্রশ্নটা হচ্ছে মানে যে ধাতু পরস্ময় পদটাই ইউজ করছে, হ্যাঁ, যখন কর্ম বাচ্চে ওই ধাতুটা যদি ব্যবহার করি, তাহলে ওইটা তো ইউজ পরস্ময় পদ তো এখানে নেই, শুধু আত্মনে পদ এখানে এখানে শুধুমাত্র আত্মনেপদ প্রত্যয়টাই হবে, পরস্মৈপদ প্রত্যয় এখানে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই জন্য যেটা বললাম যে ওই যে বলছি ধাতু পরস্মৈপদী আত্মনেপদী, হুম, এই বিষয়টা কেবলমাত্র কর্তৃবাচ্যেই সীমাবদ্ধ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কর্তৃবাচ্য তাহলে যেহেতু আমাদের যেহেতু ধাতু তো রুট আছে, তো ওর সঙ্গে তো আমরা মানে ওই কিছু লাগিয়ে দিলে ওই অনুযায়ী ওই আত্মন পদ পড়তে এড করলে ওই এটা আলাদা ক্রিয়া হয়ে যাবে, আর ওর সঙ্গে যেরকম যেটা আমি লাগাবো ওইসব। দেখুন কয়েকটা বাক্য লিখছি, আমি দেখুন ভালো করে, আমি হ্যাঁ 4টে বাক্য এখানে লিখছি। ঠিক 4টে আছে। বাক্য দেখলে প্রত্যেকের স্পষ্ট হয়ে যাবে। ধরুন আমি ফার্স্ট একটা সেন্টেন্স লিখছি এরকম, যে রামঃ বেদম পঠতি, ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স, রামঃ দশরথম সেবতে। থার্ড, রামঃ রামেণ বেদः পঠ্যতে। फोर्थ, रामेण दशरथः আচ্ছা দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন 4টে বাক্য। এই বাক্যের মানে কি? এই বাক্যের মানে হচ্ছে রাম রাম বেদ বেদ পড়ছে, পড়ছে। একটা কীর্তিবাচ্য আছে। এই বাক্যের মানে কি? রাম রাম দশরথকে সেবা সেবা করছে, করছে, এটাও কর্তৃবাচ্য আছে। ঠিক আছে। এই বাক্যের মানে কি? এটা থেকে ওইটা রামের দ্বারা দ্বারা
বেদ বেদ পড়া হচ্ছে। করা হচ্ছে। এই বাক্যের মানে কি? রামের দ্বারা দশরথকে সেবা করা হচ্ছে। দশরথকে সেবা করা হচ্ছে। করা হচ্ছে। হুম। দেখুন তাহলে কোনটা মানে প্রথম দুটো হচ্ছে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য, হ্যাঁ, পরের দুটো কর্তৃবাচ্য, হ্যাঁ, আর নেক্সট দুটো কর্মবাচ্য। কর্মবাচ্য। আমি কি বলেছি নিয়মগুলো ভালো করে এবার খেয়াল করে দেখুন। হুম। আমাদের কর্তৃবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচার কি আছে, মানে কর্তৃবাচ্যে হুম। কর্তা, এই বাক্যের কর্তা রাম। হুম। রাম কোন বিভক্তিতে হবে? প্রথমাতে। প্রথম কটা রাম? একজন, একটা। তাহলে প্রথমা এক বচন রাম হা, প্রথমার এক রাম। বচনে রাম হা। কর্ম হুম। কি? কর্ম হলো পঠাতে। বেদ। বেদ কি পড়ছে? সরি, কর্ম, হ্যাঁ, বেদ। বেদ পড়ছে, তাহলে বেদ হচ্ছে কর্ম। হুম। তাহলে কর্মে কি হবে? কর্তৃবাচ্যে কর্মে দ্বিতীয়া বিভক্তি, তাই তো? হুম। কটা বেদ? একটা, আচ্ছা। তাহলে এক বচন, তাহলে দ্বিতীয়ার এক বচন। বেদ শব্দের দ্বিতীয়ার এক বচনে কি হবে? বেদম রামম, তাই তো? রাম শব্দ দ্বিতীয়ার এক বচনে কি হয়? রামম, তাহলে বেদম। বেদম। আর ক্রিয়াপদের স্ট্রাকচার কি বলা হয়েছে? ধাতু প্লাস প্রত্যয়। ধাতু প্রস্তুত। সেই পরস্মৈপদ অথবা আত্মনেপদ যে কোনো একটা হতে পারে। হুম। এখন এখানে যে পার্টিকুলার ধাতু আছে পট ধাতু, সেই হুম। ধাতুটা কি? পরস্মৈপদী। এখানে যে ধাতু ইউজ হয়েছে সেটা কি ধাতু? পট, সেটা পরস্মৈপদী ধাতু। তার সাথে পরস্মৈপদী মানে তাহলে কোন প্রত্যয় নেবে? এই প্রত্যয়গুলোকে, তি তহ অন্তি এগুলো, হুম। তাই তো? তাহলে সে কোনটাকে নেবে এখন? পরস্মৈপদ প্রত্যয় 9টা আছে, তাহলে 9টার মধ্যে কোনটাকে নেবে? সেটা কাকে স্যার, দেখে নিতে হবে? এটা কর্তাকে দেখে নেবে, রামকে কর্তা। দেখে। কর্তার কি দেখে? পুরুষ আর বচন দেখে। পুরুষের, হ্যাঁ, তাহলে এক কর্তার বচন পুরুষ আছে, বচন তাহলে কি আছে? এটা প্রথম পঠতি। পুরুষ এক বচন, তাহলে পঠতি। হুম। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, নেক্সট সেন্টেন্স দেখুন। রামঃ দশরথম সেবত, এটাও কর্তৃবাচ্যের বাক্য। হুম। এই বাক্যের কর্তাকে? রাম। রাম। একজন রাম, তাই কর্তাতে, কর্তৃবাচ্যের বাক্যে কর্তাতে প্রথমার এক বচন রামঃ। কর্ম দশরথঃ। তাহলে দশরথ হচ্ছে কর্ম, হুম। তাহলে কর্মে দ্বিতীয়া বিভক্তি। কজন দশরথ? একজন, তাহলে দ্বিতীয়ার এক বচন দশরথ। রাম দশরথম। হুম। আর ধাতু কি ইউজ হয়েছে? সেব ধাতু। হুম। সেব ধাতুটা কি ধাতু? আত্মনেপদী ধাতু, ঠিক আছে? আচ্ছা। তাই জন্য তাহলে সে কোনটাকে নেবে এখন? আত্মনেপদ প্রত্যয়কে নেবে। তে, এতে, অন্তে এগুলোর মধ্যে কোনো একটাকে নেবে। তাহলে কোনটাকে নেবে কিভাবে ঠিক হবে? কর্তাকে দেখে। কর্তার পুরুষ বচন কি আছে? প্রথম পুরুষ, তাহলে তে কে নেবে, তাই তো? প্রথম পুরুষ এক বচনে কি আছে? তে। তে, সে বা তে। তো স্যার, এইটাই আপনি কি করে স্যার বুঝলেন? এটাই তো আমি বললাম। দেখুন আমরা কিভাবে বুঝবো? আমাদের ব্যাকরণের একটা জিনিস আছে, একটা হচ্ছে মানে দুই ধরনের আর কি, মানে যারা হচ্ছে ঋষি অর্থাৎ পাণিনি মহর্ষি, বা যারা ব্যাকরণ যারা রচনা করেছেন, তারা কি দেখেন? তারা হচ্ছে লক্ষ্যকে দেখেন। লক্ষ্য বলতে উদাহরণ। আর আমরা যারা পাঠক, যারা ব্যাকরণ পড়ছি, তারা কি দেখবো? আমরা তারা লক্ষণ দেখি। মানে বিষয়টা একটু ভালো করে বুঝুন। ব্যাকরণ কিভাবে রচনা করা হয়েছে? যে কোনো ভাষার একটা ব্যাকরণ কিভাবে রচনা করা হবে? সেই ভাষার মানে বাক্যের ব্যবহার কেমন হচ্ছে, মানুষ কেমন ভাবে কথা বলছে, মানে সোজা কথা মানুষের বলা ভাষাটা, সেটাকে আশ্রয় করেই তো ব্যাকরণটা হবে। মানুষ যেমন বলছে এমনটা হবে না যে মানুষ ব্যাকরণ অনুযায়ী বলবে। যখন প্রথম ব্যাকরণ রচনা করা হবে কোনো ভাষার, তখন কিন্তু ব্যাকরণ কিন্তু মানে ব্যাকরণ হচ্ছে প্রভু না, ব্যাকরণ হচ্ছে ভৃত্যের জায়গায় থাকে। কারণ মানুষ যেটা বলছে ব্যাকরণ সেটাই করবে তখন, তাই না? ব্যাকরণ রচনা হয়ে গেলে
তারপরে কি হবে, পরের জেনারেশন যারা ব্যাকরণ পড়বে তাদের কাছে হচ্ছে ব্যাকরণ হচ্ছে প্রভু। তারা ব্যাকরণ যেমন ইনস্ট্রাকশন দিচ্ছে তেমন বলবে, মানে ইটস এ সার্কেল। যখন প্রথমবার ধরুন যে কোনো একটা ভাষার ব্যাকরণ রচনা করা হচ্ছে, তখন কিভাবে করা হবে? মানুষ যেটা বলছে সেটাই প্রমাণ, হ্যাঁ তাই না? তখন তার ব্যাকরণ এসে বলবে না যে তুমি ভুল বলছো, আমি যেটা বলছি সেটা তুমি বলবে আজকে থেকে, অর্থাৎ তুমি গ্রামাটিক্যালি ইনকারেক্ট, এরকম বলবে কি তখন? মানে ফার্স্ট যখন ব্যাকরণ রচনা করা হচ্ছে, তখন তার যিনি ব্যাকরণ লিখেছেন তিনি গিয়ে মানে কোনো বাড়িতে গিয়ে বলবেন না, কোনো মানুষকে বলবেন না যে ইউ আর গ্রামাটিক্যালি ইনকারেক্ট। কারণ তখন হচ্ছে ব্যাকরণ ভৃত্যের জায়গায়, ব্যাকরণ তখন হচ্ছে সে যেটা বলছে সেটাকেই সে জাস্ট প্রুফ দিচ্ছে, প্রুফ করছে যে হি ইজ রাইট, মানুষজন যেটা বলছে সেটা ঠিক, তার একটা প্রুফ দিচ্ছে ব্যাকরণটা। হুম। আর পরে যখন আমরা ব্যাকরণ পড়ছি তখন আমরা কি করব, আমাদের কাছে হচ্ছে ব্যাকরণই শেষ কথা, অর্থাৎ মানে ব্যাকরণ যেটা বলছে অনুসরণ সেটা করা। আমাকে বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে এইরকম সার্কেলটা এরকম, এটা বোঝা গেছে। তো প্রাচীনকালে যখন সংস্কৃতের ব্যাকরণ মানে অষ্টাধ্যায়ী লেখা হয়েছে, অষ্টাধ্যায়ের আগেও অনেক ব্যাকরণ গ্রন্থ লেখা হয়েছে, তো আমরা যেহেতু অষ্টাধ্যায়ী সবচেয়ে প্রামাণিক বলতে তার প্রামাণ্য অন্যভাবে, মানে কেন সবচেয়ে বেশি প্রামাণিক সে বিষয়ে যাচ্ছি না। তো অষ্টাধ্যায়ী যখন লেখা হয়েছে তখন কিভাবে লেখা হয়েছে, তখন মানুষজন যে প্রয়োগ করছিল, ধরুন কিছু ধাতুর ক্ষেত্রে তারা বলছে পঠতি, কিছু ধাতুর ক্ষেত্রে বলছে সেবতে। তাহলে এই যে চেঞ্জ, তারা সেবতী বলছে না বা পঠতে বলছে না, মানুষ কি বলছে পঠতি, মানুষ পঠতি বলছে, পঠতে বলছে না। আবার মানুষ সেবতে বলছে, সেবতী বলছে না। তাহলে পঠতি ইজ রাইট, সেবতে ইজ রাইট, পঠতে ইজ রং, সেবতী ইজ রং, ঠিক আছে? তাহলে এখন আমাকে কি করতে হবে, তাহলে পাণিনি মহর্ষিকে কি করতে হবে, যে পঠতি হচ্ছে কারেক্ট, এটাকে প্রুভ করতে হবে, পঠতে ইজ ইনকারেক্ট, সে বতে ইজ কারেক্ট, সে বতি ইজ ইনকারেক্ট। কিভাবে সেটাকে প্রুভ করবেন উনি? উনি এরকম করলেন যে ধাতুর সাথে একটা চিহ্ন জুড়ে দিলেন, যে ধাতুগুলো দেখছে এরকম মানুষজন বলছে পঠতি গচ্ছতি, সেই ধাতুগুলোর সাথে একটা চিহ্ন লাগিয়ে দিলেন, যে এই চিহ্নওয়ালা যে ধাতু, এই চিহ্নযুক্ত ধাতুগুলো হচ্ছে পরস্মৈ পদ, প্রত্যয়কে নিয়ে ক্রিয়াপদ গঠন করবে, অর্থাৎ এই ধাতুগুলো পরস্মৈ পদী। আত্মনেপদের জন্য একটা অন্য চিহ্ন করে দিলেন, যে একটা অন্য চিহ্ন করে দিয়ে বললেন যে এই চিহ্নওয়ালা ধাতুগুলো আত্মনেপদী। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো? আমরা হচ্ছে ব্যাকরণ থেকেই বুঝবো। কারণ পাণিনি বুঝেছিলেন কিভাবে? পাণিনি হচ্ছে এক্সাম্পল দেখে বুঝেছিলেন, তার কাছে হচ্ছে এক্সাম্পলটা হচ্ছে প্রমাণ ছিল, আমাদের কাছে প্রমাণটাকে ব্যাকরণ। তাহলে ব্যাকরণ হচ্ছে যে চিহ্নওয়ালা ধাতুকে মানে যে চিহ্নওয়ালা ধাতুকে পরস্মৈপদী বলা হয়েছে সেগুলো পরস্মৈপদী, আমাদের কাছে তো সেটাই প্রুফ। আমরা কি করতে পারি, এবার আপনাদের ক্ষেত্রে তো আর বলবো না যে আপনারা ব্যাকরণ পড়ুন, কোন ধাতুর ক্ষেত্রে কোন চিহ্ন আছে দেখুন। আপনারা কি করবেন, যে আমরা লিস্ট দেখতে পারি, ওই যে অষ্টাধ্যায়ী অ্যাপ আছে ওখান থেকে চেক করতে পারেন, যে কোনো ধাতু দেখবেন, মানে যে কোনো ধাতুতে ক্লিক করবেন দেখিয়ে দেবে যে কোন ধাতুটা আত্মনেপদী বা পরস্মৈপদী। তাহলে আমাদেরকে ওইভাবে দেখে দেখে, বাক্য দেখে দেখে, যখন যেরকম এক্সাম্পল আসবে সেইভাবে দেখে দেখে শিখতে হবে। আমাদেরকে সোজা কথা আর কি অভ্যাসের মাধ্যমে শিখতে হবে, মানে আমরা অভ্যাসের মাধ্যমেই জানবো যে এই ধাতুটা এরকম। তো মানে এটা আমাদের মানে ওইটাই অপশন হলো, ব্যবহার করতে করতে বুঝবো, হ্যাঁ না? আমরা ব্যবহারের মাধ্যমেই শিখবো। আচ্ছা ঠিক আছে, মানে ওইটা অতমেন হবে না পরস্ময় পদ হবে, ঠিক। তো আচ্ছা, এবারে দেখুন তাহলে প্রথম দুটো বাক্য গেল কর্তৃবাচ্য, পরের দুটো বাক্য কর্মবাচ্য। স্ট্রাকচার দুটো দেখুন। কর্মবাচ্য বাক্যের স্ট্রাকচার কি হবে? স্যার আর কর্মবাচ্য প্রথমা বিভক্তি, কর্মটা হবে প্রথমা বিভক্তি, কর্তৃটা হবে তৃতীয়া বিভক্তি,
আচ্ছা দেখুন তাহলে কি হচ্ছে, আমাদের বাক্য কি ছিল, কর্তৃবাচ্যে রাম প্রথমাতে ছিল, হুম, কোথায় আসবে, তৃতীয়াতে আসবে। হ্যাঁ, এ, একটা জিনিস সবাই কিন্তু মনে রাখবেন যে বচন চেঞ্জ হয় না। বচন কি হুম, চেঞ্জ হয়, ধরুন না রাম বচন আমগুলি খাচ্ছে, এটার বাংলাতে আমি কি এরকম করবো, রামের দ্বারা আম খাওয়া হচ্ছে, এরকম বলবো কি? না, না স্যার। তাহলে বচন কখনো চেঞ্জ হয় না, বাচ্য পরিবর্তনে বচন কখনোই চেঞ্জ হয় না। মানে কর্তৃবাচ্যে মানে 10টা আম খাবে আর কর্মবাচ্যে একটা আম, এমনটা তো হবে না। হুম, বচন কখনো চেঞ্জ হবে না। বা কর্তৃবাচ্যে হচ্ছে একজন বালক, সেটা কর্মবাচ্যে কি অনেকজন হয়ে যাবে, এমনটা হবে না। তাহলে বচন কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ কি হবে, একমাত্র আমাদের বিভক্তি। কর্ম আর কর্তা বিভক্তি চেঞ্জ হবে। অবিভক্ত। আর বিভক্তি চেঞ্জ করতে গিয়ে আপনারা কেউ কনফিউশন করবেন না যে মানে এটা হচ্ছে, আজকে যেমন আপনারা বাক্যটা করলেন বেদানটা বেদাহ বললেন, সেটা হুম, তো হওয়া উচিত না। বেদান বহু বচনে আছে, তাহলে আমাকে হুম, শুধু বিভক্তি চেঞ্জ করতে হবে, অর্থাৎ বেদান কোথায় ছিল, দ্বিতীয়া, আমাকে যেতে হবে প্রথমাতে। প্রথমা হুম, মানে প্রথমার এক বচন না, প্রথমার বহু হুম, বচনে। হুম, তাহলে বচন চেঞ্জ করা যাবে না, বিভক্তি চেঞ্জ করতে হবে। হুম, তাহলে রাম কোথায় গেল এখন, তৃতীয়ার এক বচনে, রামেনা। রামেণ কর্ম কোথায় আসবে, প্রথমাতে আসবে, দ্বিতীয়া থেকে প্রথমাতে প্রথমাতে। তাহলে প্রথমাতে এলো বেদাহ। বেদঃ। ক্রিয়াপদের স্ট্রাকচার কি বলা হয়েছে, এটা হচ্ছে পঠ্যতি। ধাতু প্লাস ইয়া প্লাস আত্মনেপদ। হুম, কর্মবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচার কি বলা হয়েছে দেখুন, হুম, এটাই তো, হ্যাঁ স্যার। ধাতু প্লাস ইয়া প্লাস আত্মনেপদ। হুম, তাহলে এখানে ধাতু কি আছে, ধাতু পঠ, পট, ধাতু হচ্ছে পট। পঠ ইয়তি। তাহলে পট ইয়া, হুম, পট ইয়া করলে কি হবে, পঠ ইয়তি, পঠ্যা, পঠ্য। তাই তো। হুম, এরপরে আত্মনেপদ নিতে হবে, তিনা আত্মনেপদ। আত্মনেপদ মানে এইগুলো, হুম, আত্মনেপদ মানে আমার এই প্রত্যয়গুলো নিতে হবে, এই প্রত্যয়গুলো যেগুলো এখন হাইলাইট করছি দেখুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি আত্মেন পদ নিতে হবে। তাহলে আত্মনেপদ আমি কোনটা নেবো, 9টা আছে, কোনটা নেবো এখন, কি দেখে ঠিক হবে, স্যার এটা কর্মকে দেখে ঠিক হবে। কর্মকর্তা দেখে ঠিক হবে। এটাও ভালো করে সবাই খেয়াল করুন, হুম, কর্তৃবাচ্যে ক্রিয়াপদ কাকে দেখে ঠিক হবে, কর্তাকে দেখে। কর্মবাচ্যে কর্মকে দেখে। কর্মটা দেখে। তাহলে কর্মের পুরুষ বচন কি আছে, কর্ম হচ্ছে বেদ, তার পুরুষ বচন কি আছে, প্রথম পুরুষ এক বচন। হুম, তাহলে প্রথম পুরুষ এক বচনে কি আছে আমাদের, তে, তাই তো। হুম, তাহলে তে, পঠতে, পঠ্যতে। পঠ্যতে। আচ্ছা, বোঝা গেল স্ট্রাকচার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে দ্বিতীয় যে সেন্টেন্স ছিল আমাদের দেখুন, রামঃ দশরথম সেবাতে কর্তৃবাচ্যে ছিল, কর্মবাচ্যে কি হবে, রাম, তৃতীয়াতে এলো রামেনা। হুম, দশরথ কর্ম ছিল, সে প্রথমাতে এলো দশরথঃ। আর দশরথ ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন হবে, সেবা ইয়তে, সেব ইয়া, তাহলে সেবিয়া সেবিয়া কাকে দেখে ঠিক হবে, দশরথ কর্ম, দশরথ তাকে দেখে ঠিক হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে দশরথ হচ্ছে প্রথম পুরুষ এক বচন, প্রথম তাহলে পুরুষ এক বচন। সেবিয়া তে। তে। ক্লিয়ার হয়েছে। হুম, তাহলে শুধুমাত্র ক্রিয়াপদের স্ট্রাকচারটা একটু জটিল আছে, এইটা একটু হুম, আমাদেরকে অবধান দিতে হবে, যে হুম, কর্তৃবাচ্যে শুধুমাত্র ধাতু প্লাস প্রত্যয়, আর কর্মবাচ্যে ধাতু প্লাস ইয়া প্লাস আত্মনেপদ প্রত্যয়। হুম। ব্যাস এতটুকুই শুধু আমাদের দেখার, এর বেশি কিছু আর নেই। আচ্ছা এবারে যে বাক্যগুলো ছিল আমাদের, ওই বাক্যগুলো দেখুন প্রত্যেকে, তাহলে এবারে প্রত্যেকে ভালো করে আশা করি বুঝতে পেরেছেন। এবারে বাক্যগুলো ভালো করে আশা করি করা যাবে। তাহলে তৃতীয় বাক্যটা বলুন কি হবে, এটাকে কর্ম তো চেঞ্জ করবো, হ্যাঁ না স্যার? ক্রিয়াপদ কর্ম, দেখুন, ক্রিয়াপদ দেখেই বলতে পারবেন বাক্যটা কোন বাচ্চা আছে, হ্যাঁ কি আছে এটা ক্রিয়াপদ, স্যার কর্ম আছে, আছে স্যার। কেন, কি করে বলছেন। এটা ইয় আছে, পূজ্য ইয়তি। আচ্ছা ইয়া আছে, আর আর কি আছে, মানে আত্মনেপদ আছে না পরস্ময় পদ আছে, স্যার এইটা স্যার আছে আপনার এই কি পরস্ময় পদ। আছে, কি তাহলে আছে? পরস্ময় পদ। তাহলে এটা কি আর মানে হলো, মানে কর্মবাচ্যের ক্রিয়াপদ হলো এটা, কর্মবাচ্যে কি ধাতু প্লাস ইয়া প্লাস আচ্ছা, আত্মনেপদ, ওইটা আত্মেন, হ্যাঁ। এখানে সেটা আছে কি, না স্যার, তাহলে এখানে তি আছে, মানে ঠিক আছে। তাহলে কর্তৃবাচ্য এটা।
কর্তৃবাচ্ছা, হ্যাঁ। মানে শুধু ইয়া থাকলে তো হবে না কর্মবাচ্যের ক্রিয়াপদ, হুম হুম তার সাথে আত্মনেপদ থাকতে হবে, আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে তাহলে সেটা এটা হবে। হলো কর্তৃবাচ্য হলো। হুম তার মধ্যে এখানে স্যার সীতা হলো প্রথম কর্তা, হুম আহ, আর অম্বা হলো কর্ম। কর্ম। আচ্ছা, আর এটা কেউ করেছেন? তাহলে এটা স্যার চেঞ্জ করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, কর্মবাচ্য করতে হবে। কেউ করেছেন কি আচ্ছা, এখনো? এটা হবে বুঝানি করা হয়েছে এটা? না স্যার। আচ্ছা, লতা শব্দের রূপ মনে আছে কারো? এটা অম্বা। সীতয়া হবে, সীতয়া। সীতয়া, লতয়া সীতয়া। তারপরে अम्बा सीतया, सीतया अम्बा पूज्यते। পূজ্যতে, বাহ। আচ্ছা, কেউ সবাই বুঝতে পেরেছেন কিভাবে হলো? কারো কোনো প্রশ্ন আছে কি, কিভাবে কি হলো? না স্যার, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে সীতা তৃতীয়াতে গেল, অম্বাম ওটা প্রথমাতে এলো, আর ক্রিয়াপদের স্ট্রাকচার ধাতু প্লাস ইয়া, পূজ ইয়া। তারপরে কোনটাকে নেব আমরা, সেটা কি দেখে ঠিক হবে? অম্বা, তার পুরুষ বচন দেখে ঠিক হবে। অম্বা প্রথম পুরুষ এক বচন, তাই তে, পূজ্যাতে। এরপরে পরের সেন্টেন্সটা কি হবে? এটা হবে শান্তি। এটাও স্যার কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য আছে। হ্যাঁ, স্যার, চেঞ্জ এটা করলে এবার কি হবে? চেষ্টা করবো। আচ্ছা বলো, উজানি বলো দেখি। সদা কলহম ইচ্ছ্যন্তে। একদম নিচ যেরকম জানাহ, নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বলে যাও পরপর। নিচ জানাহ স্যার, এটা তো প্রথম পুরুষ বহুবচন। প্রথম পুরুষ বহুবচন না, প্রথমা বহুবচন। হ্যাঁ, প্রথমা বহুবচন। হুম। এইটা হয়ে যাবে তৃতীয় বহুবচন। তাহলে তৃতীয় বহুবচনে কি হবে? রাম শব্দের রূপ মনে আছে কারো? তৃতীয়া পর্যন্ত বলুন দেখি। রামঃ, রামৌ, রামাঃ। রামে, রামভ্য, রামভ্য, রামেণ রামাভ্যাম রামৈহি। তাহলে কি হবে? নিচ নিচ জনৈহি নিচ জনৈহি। সদা দাদা, কলহম। অব্যয় তো চেঞ্জ হবে না, তাই তো? অব্যয়ের কোনো না, ব্যয় হয় না, মানে কোনো চেঞ্জ হয় না, এটা যেমন তেমন থাকবে। কলহ সদা শব্দ কি বলা কলহম, হচ্ছে? অকারান্ত কলহম পুংলিঙ্গ হবে। শব্দ, হ্যাঁ, তাহলে নর শব্দের মতো। তাহলে প্রথমাতে কি হবে? কলহঃ। কলহঃ। নেক্সট, ইচ্ছ্যন্তে। না না, ওখানে ধাতু দেওয়া আছে, দেখো আমাদের কি আছে? ধাতু ওটা প্লাস ইয়া, ইস ইয়া। ইষ্যান। কাকে দেখে ঠিক হবে ভালো করে বলো, অত দরকার নেই, তাড়াহুড়োর দরকার নেই। ইষ্যান্তে কাকে দেখে হবে সেটা ঠিক? তে। কলহঃ। এটা কর্ম কলহ দেখে কোন চেঞ্জ পুরুষ হবে কোন স্যার। বচন? প্রথম পুরুষ এক এক বচন। বচন, তাহলে কি হবে? ইষ্যাতে। ইষ্যাতে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, এর পরের বাক্যটা এটাও স্যার কর্তৃবাচ্য। আর কর্তৃবাচ্য। এটা হবে ইয়াগিক। ইয়াগি। তো এইটা হয়ে যাবে ইয়াগিকয়েহ, ইয়াগিকয়েহ। না, ঠিক করে বলো না, যাজ্ঞিকাহা কোন অকারান্ত পুংলিঙ্গ শব্দ, রাম এইটা শব্দের মতো। এইটা স্যার অকারান্ত প্রথম পুরুষ অকারান্ত পুংলিঙ্গ এক শব্দ। বচন, অকারান্ত এক বচন। প্রথমা এক বচনে আছে, আমরা যাবো কোথায়? তৃতীয়ার এক বচনে। হ্যাঁ, এটা তৃতীয় এক বচন হয়ে যাবে স্যার। তাহলে কি হবে? ইয়াগিকেহ। ভুল কেন বলছেন? রাম শব্দের রূপ কি হয়? রামে না, তাহলে
আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ এটা এক ইয়াজ্ঞেন বচনে यज्ञेन ইয়াজ্ঞাহ ইয়াজ্যতে यज्ञः यज्यते। কার কোনো প্রশ্ন আছে? কিভাবে হলো, কোনো প্রশ্ন আছে? দেখুন খুব সোজা। কর্তা প্রথমা থেকে তৃতীয়াতে গেল, কর্ম দ্বিতীয়া থেকে প্রথমাতে আসলো, আর ক্রিয়াপদের স্ট্রাকচার যেমন হয় ধাতু প্লাস ইয় প্লাস আত্মনেপদ। সেটা কাকে থেকে ঠিক হলো? আত্মনেপদ প্রত্যয় কোনটা হবে সেটা কাকে থেকে ঠিক হচ্ছে? কর্মকে থেকে ঠিক হলো। কর্ম প্রথম পুরুষ এক বচন, যজ্ঞা প্রথম পুরুষ এক বচন, তাই যজ্ঞাতে। ঠিক আছে, কারো কোনো অসুবিধা হয়েছে? আচ্ছা আচ্ছা, এরপরের সেন্টেন্সটা বলুন। এটাও স্যার কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য আছে। তাহলে এইটা হবে স্যার অগ্নিন। আগে বলুন অগ্নিটা কোথায় যাবে, কোন এটা স্যার এইটা তৃতীয় বিভক্তিতে যাবে স্যার। অগ্নি এটা হ্যাঁ প্রথমাতে স্যার প্রথমার এটার এক বছর। মনে নেই অগ্নিটা কি হবে, মানে ইকারান্ত পুংলিঙ্গ তৃতীয়া, এটা প্রথম পুরুষ এক বচন, কিন্তু এটা মনে নেই কি হবে আচ্ছা, তৃতীয়া। অগ্নি না, ঠিক আছে, হরি না, অগ্নি না। তৃতীয়ার এক বছরে কেমন হয়? অগ্নি না। অগ্নি না। তারপরে কর্ম কোথায় আসবে? কর্ম প্রথমে আসবে বানানি। হুম, বানানি হচ্ছে ফল আহ, শব্দের মতো। হুম, এটা ফল বহু শব্দের, এটা বানানি এটা থাকবে। হ্যাঁ এটা বনানেই থাকবে। আচ্ছা, এরপরে দইয়াতে। ঠিক করে দই সাথে না কি না না, কাকে থেকে ঠিক হবে? বানানি তো বানানি বহু বচন। প্রথম পুরুষ বহু বচন, হুম, তাহলে কি হবে? তাহলে তে তে কি হবে তাহলে? এটা অন্তে হবে অন্তে তাহলে দৈশ্যান্তে। দইয়ান্তে। এটা কি দহিয়ন্তে দহিয়ন্তে। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে শিশু, শিশুহু উত্তরম লিখতি। আগের দিন বলেছিলাম যে উকার এবং ইকার, ইকারান্ত উকারান্ত শব্দের রূপগুলো একই রকমই হয়। তাহলে শিশু এটা কেমন হবে? কিছু না। শিশু না। তাহলে তৃতীয়ার এক বচনে হলো শিশু না। এরপরে উত্তরাহা দেখো পাশে লিখ্যতে। পাশে ব্র্যাকেটে লেখা আছে কি, দেখো ও উত্তরের পাশে ব্র্যাকেটে কি নাপুংসক। লেখা আছে? নাপুংসক। তাহলে কি হবে? ফলম ও উত্তরম উত্তরম লিখ্যতে। লিখ্যতে। বাহ। এরপরে বয়ম ইউষ্মান পশ্যামহ। এটা একটু কঠিন আছে, এটা করা যাবে? আচ্ছা, আমরা মানে সব দেখে দেখেই করবো, অসুবিধা নেই। এক মিনিট। আচ্ছা, অস্মৎ শব্দের রূপ কেউ জানেন কি? জানেন না, তাই তো? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি অষ্টাধ্যায়ী অ্যাপ খুলে ওখানেই দেখাচ্ছি। আমরা ওখান থেকে দেখে দেখেই করবো। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো অষ্টাধ্যায়ী অ্যাপের? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা সরি, আমি ধাতুর রূপ করেছি। আচ্ছা, আমাদের কোথায় যেত? আমাদের বাক্য কি আছে?
বাক্যে হচ্ছে বয়ম আছে, তাই তো? বয়ম। তাহলে প্রথমা বহুবচন আছে, আমাদের যেতে হবে কোথায়? তৃতীয়া বহুবচন তাহলে কি হবে? अस्माभिः अस्माभिः। নেক্সট কি আছে? युष्मान् ইউষ্মান। তাহলে দ্বিতীয়ার বহুবচনে আছে, তাই তো? হুম, আমাদের কোথায় আসতে হবে? তাহলে প্রথমা বহুবচন কি হবে? यूयम् ইউয়ম। अस्माभिः यूयम् दृश्यते না দৃশ্যন্তে ভালো করে বলো, কাকে দেখে চলবে? ইউয়াম ইয়মটা কোন পুরুষ কোন বচন? ওহো মধ্যম পুরুষ বহুবচন তাহলে কি হবে? মধ্যম পুরুষ বহুবচনে হবে আহ ইউ সে না সে এথে দুয়ে দুয়ে স্যার। ধুয়ে দৃশ্য দ্বে ধুয়ে। তাহলে কি হবে? দৃশ্য দৃশ্য ধুয়ে। দ্বে তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আজকে স্পষ্ট হয়েছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি স্যার। দেখুন, আপনারা শব্দরূপ না জানতে পারেন, ধাতুরূপ না জানতে পারেন, কিন্তু অষ্টাধ্যায়ী অ্যাপের সহযোগিতায় মানে যে কোনো সেন্টেন্স আমি যেগুলো হোম টাস্ক হিসাবে দেবো সেগুলো কিন্তু অষ্টাধ্যায়ী অ্যাপের সাহায্যে খুব সহজভাবেই করতে পারেন, কোনো অসুবিধা হবে না। শব্দরূপগুলো হয়তো আপনারা জানেন না, কিন্তু ওই অ্যাপে আপনারা সবকিছুই পেয়ে যাবেন, ওখানে অষ্টাধ্যায়ী ওয়েবসাইটে সমস্ত শব্দরূপ ধাতুরূপ সবই পাবেন। তাহলে কোনো অসুবিধা থাকার কথা না। মানে আমরা ঠিক আছে, শব্দরূপ ধাতুরূপ আমরা দেখে দেখেই করবো, অসুবিধা নেই। আগে তো আমরা স্ট্রাকচারটা খুব ভালো করে অভ্যাস করি, শিখি। আচ্ছা, ধরুন আর একটা বাক্য যদি দেওয়া হয় এরকম, আচ্ছা এটা চেঞ্জ করলে কি হবে? বাক্যটা কি আছে? ইউবাম বালিকাহ পশ্যতি। বাক্যের বাংলা মানে কি? বাক্যটা কি ঠিক আছে? হ্যাঁ, এটা মধ্যম না পুরুষ স্যার দুই বচন। পাশ্চাত্যি তো হওয়া উচিত না। তাহলে কি হবে? এটা হচ্ছে যেহেতু দ্বিবচন তাহলে পাচ্ছে তাহা পশ্যতাহ। বাহ। আচ্ছা, এবার এটাকে চেঞ্জ করো, কি হবে? আচ্ছা, ইউবামটা কোথায় যাবে? প্রথমটা কর্মবাচ্য হয়ে তৃতীয়া যাবে। তৃতীয়ার না তৃতীয়ার দ্বিবচন তৃতীয়ার দ্বিবচন। বাহ। কি হবে? ইউবাভ্যাম ইউবাভ্যাম। এরপরে বালিকাহা, এটা কোথায় আছে? এটা আছে আহ, এটা বালিকাহা তো আছে আচ্ছা ঠিক আছে, আমি অন্য শব্দ দিই। দেখুন, বালিকাটা কোথায় আছে, কার সাথে পাচ্ছেন? দুটো জায়গায় পাচ্ছেন। এটা বহু বচন। বহুবচন যেহেতু দ্বিতীয়ায় হবে যেহেতু কর্ম তো দ্বিতীয়ার মানে বহুবচনে আছে, কোথায় আসতে হ্যাঁ হবে? হ্যাঁ দ্বিতীয়ার বহুবচনে আছে তাহলে চেঞ্জ হলেও ওটাই বালিকাহাই থাকবে প্রথম বালিকার আর বহুবচনে দ্বিবচন। রূপটা একই, বালিকাহা। আর ক্রিয়াপদ? ক্রিয়াপদ হচ্ছে দৃশ্য দৃশ কাকে দেখে ঠিক হবে? এক বালিকাহা তাহলে প্রথম পুরুষ বহুবচন। হুম, প্রথম পুরুষ বহুবচনে কি হবে?
দৃশ্যন্তে দৃশ্যন্তে দৃশ্যন্তে। বাহ। এরপরে যদি আর একটা সেন্টেন্স নেওয়া হয়, ধরুন একটা সেন্টেন্স নেওয়া হলো যে বালকৌ আসমান, কি হবে? বালকৌ আসমান পশ্যেৎ দ্বিবচন, পশ্যতঃ প্রথম পুরুষ পশ্যতঃ দ্বিবচন, পশ্যতঃ। এটাকে চেঞ্জ করলে কি হবে? আসমান মানে কি? আসমান একবার মানে আমাদেরকে, আমাদেরকে। অস্মাৎ শব্দের দ্বিতীয়ার বহুবচন। আচ্ছা, আচ্ছা, এখন আমরা বালকৌটাকে চেঞ্জ করি। বালকৌ তাহলে কি শব্দ? রামঃ, বালক রামং। রামঃ তাহলে কোথায় যাবে? তৃতীয়ার দ্বিবচন, তাই তো? বালকভ্যাম। বালকাভ্যাম। বালকাভ্যাম নেক্সট আভাম দেখো কি আছে, শব্দরূপ দেখো। আভাম আভাম হবে। আসমান, ওখান থেকে কোথায় যাবে? ও বায়াম আহাম বায়াম ওয়ায়াম বয়াম। ওয়ায়াম। বয়াম। ক্রিয়াপদ কেমন হবে? ক্রিয়াপদ বায়ামকে ফলো করে এটা স্যার দৃশ্য দৃশ্যতে দৃশ্যন্তে কি হবে? না দৃশ্যন্তে দৃশ্যামহে না দৃশ্যামহে দৃশ্যামহে। দৃশ্যামহে। এটাই তো। বহুবচনে কি? উত্তম পুরুষ বহুবচনে মহে। আচ্ছা হ্যাঁ, এটা উত্তম পুরুষ। দৃশ্যা। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার, কর্তৃবাচ্য কর্মবাচ্য স্ট্রাকচার প্রত্যেকের স্পষ্ট হয়েছে কি এবারে? তাহলে আমি আরো 10টা সেন্টেন্স দেব হোম টাস্ক হিসাবে। আর একটা জিনিস, আজকে কি ক্লাসে সবাই লেট করে কেন আসছিলেন? মানে হোম টাস্ক করেননি বলে কি কোনো ভয়টার ব্যাপার ছিল কিছু? না স্যার, আমার আজকে জয়েন করতে একটু লেট হলো, কারণ মানে আমার ফোনটা আমার কাছে ছিল না, আর সময়টা আর বুঝতে পারিনি, অতটা দেরি হয়ে গেছে। আচ্ছা, আমি ভাবলাম যে 5 মিনিট 10 মিনিট হয়ে যাচ্ছে, আমি ভাবলাম হোম টাস্ক দিয়েছিলাম, কেউ করেননি বলে হয়তো আজকে ভেবেছিলেন যে স্যার আজকে প্রচুর বকাবকি করবে। না স্যার, বকা তো খাওয়া উচিত যদি না পারি। আচ্ছা মহুয়া ম্যাডাম, আজকে আপনি প্রথম দিন, মানে আচ্ছা আপনি কি চন্দন স্যার বা শঙ্কর স্যারের ক্লাস করেছেন? হ্যাঁ হ্যাঁ, চন্দন স্যারের কিছুটা করেছি, ওনাদেরও লাস্টের দিকে। আপনার ওই নতুন যখন আপনি শুরু করলেন, আপনারটা একদমই জয়েন করতে পারিনি। আর চন্দন স্যারের, শুভ স্যারের ক্লাস করেছি, কিছুটা করেছি, তবে গ্যাপ পড়ে গেছে, আমার বেশ কিছুদিন গ্যাপ পড়ে গেছে। আচ্ছা, আজকে যেগুলো হয়েছে, আমি মানে সত্যি বলতে কি, মানে 2-3টে ক্লাসে এগুলোই হয়েছে, এগুলো বারবারই হয়েছে। এই হ্যাঁ, আমি কর্তৃবাচ্য প্রিন্ট গুলো আজকে আজকে যেটা সব হলো, বার করেছি, দেখছি আমি। আর আজকে ক্লাস এটা হলো, বুঝতে পেরেছেন? হুম, না বুঝবো কি করে কিছু, আমার মাথার উপর না দিয়ে না, যাচ্ছে, আজকে আমি ক্লাসে পাল্টে কিন্তু আমি পাল্টে দেখছি। প্রথম থেকেই বুঝিয়েছি সবকিছু হ্যাঁ, আবার। আমি ওই প্রথমগুলো আপনার প্রিন্ট বার করেছি, ওগুলোকেই দেখছি, দেখে আচ্ছা মেলানোর ঠিক আছে, চেষ্টা ওগুলো ভালো করছি। করে দেখুন। হুম, আজকে কিন্তু আমি ক্লাসে প্রথম থেকেই আবার সবকিছু রিপিট করেছি। আচ্ছা। আপনার ওই রেকর্ডের ক্লাসগুলো আমি করে চেষ্টা করব, আর প্রবলেম হলে আপনাকে ফোন করব স্যার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আর ভাস্কর বাবু, হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা এবারে কর্তৃবাচ্য কর্মবাচ্য যদি আপনারা ঠিকঠাক বুঝতে পারেন, কিন্তু আমরা আরেকটু এগিয়ে যাব। তাহলে মানে এগিয়ে যাব বলতে, আরো কয়েকটা প্র্যাকটিস করলে তাহলে আমরা আরেকটা স্টেপ এগিয়ে যেতে পারি। ঠিক আছে স্যার। তাহলে আমি এরকম আরো মোটামুটি আপনাদেরকে 10টা মতো বাক্য দেব।
এবারে কিন্তু আপনাদেরকে একটু আমি মানে মিক্সড করে দেবো, মানে কর্তৃবাচ্যের দেবো, কর্মবাচ্যের দেবো। হ্যাঁ স্যার, ইনস্ট্রাকশন থাকবে হচ্ছে এরকমই, বাচ্য পরিবর্তন করুন, এরকম ইনস্ট্রাকশন থাকবে, এবং সেটাকে আপনাদেরকে বাক্য দেখে চিনতে হবে ঠিক যে আছে কোনটা কোন বাচ্যের বাক্য, সেটা চিনে তাহলে তার উল্টো দিকে চেঞ্জ করতে হবে। যদি যদি কর্মবাচ্য থাকে তাহলে সেটাকে কর্তৃবাচ্য করবেন, আর যদি কর্তৃবাচ্য থাকে তাহলে সেটাকে কর্মবাচ্য করবেন। এইরকম চেঞ্জ করতে হবে। আচ্ছা, আজকে আমরা আর একটা নতুন একটা জিনিস শিখি, খুব মানে খুব সহজ, সেটা হচ্ছে ভাববাচ্য। আমরা কর্তৃবাচ্যের নিয়ম শিখেছি, ভাববাচ্যের নিয়ম শিখেছি, ঠিক আছে? সরি, কর্মবাচ্যের নিয়ম শিখেছি, ভাববাচ্য আমরা এখনো শিখিনি, তাই তো? আচ্ছা, ভাববাচ্য বলতে কর্তৃবাচ্যের যে বাক্যের কর্ম থাকবে না সেই বাক্যের বাচ্য পরিবর্তন করলে সেটা বাই ডিফল্ট ভাববাচ্য, তাই তো? একবার আরো বলুন স্যার। মানে ধরুন কর্তৃবাচ্যে যে বাক্যের কর্ম নেই সেটাকে যদি আমরা বাচ্য পরিবর্তন করি সেটা কোন বাচ্চে গিয়ে দাঁড়াবে? ভাববাচ্য। ভাববাচ্য। তাহলে ওটাই বললাম যে কর্তৃবাচ্যে যদি কর্ম না থাকে তাহলে সেটাকে বাচ্য পরিবর্তন করলে সেটা বাই ডিফল্ট ভাববাচ্য। যেরকম আমি যাচ্ছি, এটা আমি যাচ্ছি, আমার দ্বারা যাওয়া হচ্ছে, আচ্ছা, তাহলে আমার দ্বারা যাওয়া হচ্ছে, এটাই হয়ে গেল ভাববাচ্য। ভাববাচ্য। আচ্ছা। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখুন, কর্ম থাকলে কি করছিলাম, আমি ভাত খাচ্ছি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। হুম, আর ভাত এখন কর্ম নেই, ধরুন আমি হুম, খাচ্ছি, হুম, আমার দ্বারা খাওয়া হচ্ছে। সেন্টেন্সের স্ট্রাকচারে কোনো চেঞ্জ আছে? কর্ম থাকলে না থাকলে না, কোনো চেঞ্জ হচ্ছে কি? না স্যার। মানে ভাববাচ্য বা কর্মবাচ্য কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নেই। হুম, তাহলে জিনিসটা একই রকমই হবে। অর্থাৎ আমাদের সংস্কৃতেও তাই, ভাববাচ্যের ক্ষেত্রে একই জিনিস। অর্থাৎ কর্তা তৃতীয়াতে যাবে, হুম, ওখানেও তাই হচ্ছে, আমি ভাত খাচ্ছি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, আমি খাচ্ছি, আমার দ্বারা ভাত খাওয়া আমার দ্বারা খাওয়া হচ্ছে। তাহলে কর্তা অলওয়েজ তৃতীয়াতেই যাবে, সেটা কর্মবাচ্যই হোক আর ভাববাচ্য হোক। তাহলে কর্তা তৃতীয়া, আর কর্ম যেহেতু নেই, আর ক্রিয়াপদের স্ট্রাকচারটা একই। এখন বাংলাতে কিন্তু একই থাকছে, খাওয়া হচ্ছে, এখানেও তাই, তাহলে ধাতু প্লাস ইয়া প্লাস আত্মনেপদ, ঠিক আছে? হুম, এবারে আপনাদের একটা প্রশ্ন হতে পারে, একটা জিনিস খেয়াল করে দেখুন, কর্তৃবাচ্যে ক্রিয়াপদ, আমাদের হাতে তো 9টা ক্রিয়াপদ আছে, তার মধ্যে আমরা কোনটাকে চুজ করব সেটা কি দেখে ঠিক হচ্ছে? কর্ম কর্তৃবাচ্যে কর্তাকে দেখে, না কর্তা, মানে কর্তার পুরুষ বচন দেখে। কর্মবাচ্যে কর্মের পুরুষ বচন কর্ম দেখে। হুম, খেয়াল করে দেখুন, কর্তৃবাচ্যে কর্মবাচ্যে দুটোতেই কিন্তু কর্তা এবং কর্ম প্রথমাতে আছে। হুম, হ্যাঁ অর্থাৎ ক্রিয়াপদ কাকে দেখে ঠিক হয়? আমরা জিনিসটাকে একটা জেনারেলাইজেশন করতে পারি যে ক্রিয়াপদ যে প্রথমাতে আছে তাকে দেখে ঠিক হচ্ছে, হুম, তাই না? কর্তৃবাচ্যে কর্তা প্রথমা, তাকে দেখে ঠিক হচ্ছে। হুম, কর্মবাচ্যে কর্ম প্রথমা, তাকে দেখে ঠিক হচ্ছে। হুম, অর্থাৎ ক্রিয়াপদ সর্বদা যে প্রথমাতে আছে, প্রথমা বিভক্তিতে যে আছে তাকে দেখে ঠিক হচ্ছে, হুম, তাই তো? হুম, এবারে খেয়াল করে দেখুন, ভাববাচ্যে কিন্তু কেউ নেই প্রথমাতে, হুম, না তাই না? ভাববাচ্যে তো শুধুমাত্র কর্তা আর ক্রিয়া আছে, কর্তা তৃতীয়ায় চলে যাচ্ছে, হুম, হুম, তাহলে ভাববাচ্যে প্রথমাতে কেউ নেই, তাহলে ভাববাচ্যের ক্রিয়াপদ এখন অসহায়। অসহায়, হ্যাঁ। অর্থাৎ কাকে দেখে চলবে, মানে একে পথ দেখানোর মতো কেউ নেই এখন। হুম, কর্তৃবাচ্যে কর্তা আছে ক্রিয়াপদের পথ দেখানোর জন্য, হুম, কর্মবাচ্যে ক্রিয়াপদকে পথ দেখানোর জন্য কর্ম আছে। হ্যাঁ, এখন ভাববাচ্যে তো কেউ নেই, ভাববাচ্য থেকেও নেই। তাহলে ভাববাচ্যে এখন ক্রিয়াপদের অবস্থা কি হবে? ওই জন্য দেখবেন এমনটা হয়, দেখবেন যার অনেকে আছে তার মানে তাকে কি তাকে সবাই সাহায্য করে, সবাই তাকে ঠেলে তুলে দেয়, সবকিছু হয়। কিন্তু যার কেউ নেয় সে কি করে? সে নিজের ব্যবস্থা একা একাই করে নেয়, তাই তো? সেরকম এখানে ক্রিয়াপদও তাই, এ হচ্ছে 9টা আছে তো, তাহলে এ কি করবে, যে প্রথমে আছে ওটাই ওর ফিক্সড, অর্থাৎ প্রথম পুরুষের একবচনের যে ফর্মটা হবে সেটাই ফিক্সড। আচ্ছা হুম, যেহেতু মানে কেউ শুধু- নেই, হুম, নিজে নিজে একটা ঠিক করে নিয়েছে যে প্রথম পুরুষের একবচনটাই আমি নেব, মানে ওটাই আমার মানে ফর এক্সাম্পল সবসময় পাঠাতি এটাই হবে। পঠ্যাতে,
ধরো আমি কয়েকটা বাক্য লিখছি। ও রামः আচ্ছা, পঠতি, বুঝতে পেরেছি। কি আত্মনেপদী হবে? রামেণ রামেণ পঠ্যতে। পঠ্যতে। বুঝতে পেরেছি। তারপরে বালকৌ পঠতঃ, কি হবে? বালকে বালকাভ্যাম বালকাভ্যাম পঠ্যতে। আচ্ছা, হ্যাঁ বালকে, ও পঠ্যতে হ্যাঁ ফিক্সড। হ্যাঁ 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 স্যার। কারণ এর তো কেউ নেই, কাকে দেখে চলবে? কেউ নেই। হুম। তাহলে ধরো এখন বালকাः পঠন্তি, বালকৈः কি হবে? পঠ্যতে। পঠ্যতে। ত্বম পঠসি, ত্বয়া পঠ্যতে। পঠ্যতে। युवां पठतः, পঠ্যতঃ युवाभ्यां पठ्यते। पठ्यते। यूयं पठतः युष्माभिः पठ्यते। अहं पठामि मया पठ्यते। আচ্ছা। आवां पठावः आवाभ्यां पठ्यते। वयं पठामः अस्माभिः पठ्यते। দেখুন পঠ্যতে হচ্ছে ফিক্সড, বোঝা গেল? বুঝেছি স্যার। তাহলে ভাববাচ্চা কিন্তু তাহলে আমাদের ক্রিয়াপদের নিয়ে কোনো আর মাথা ব্যথা থাকছে না, যে কোন ক্রিয়াপদটা নেব, তাই না? এখানে সবসময় প্রথম পুরুষের একবচনের যেটা হবে সেটাই ফিক্সড, অর্থাৎ এটা হচ্ছে একেবারে সেই ফিক্সড ডিপোজিট। আচ্ছা স্যার, বলুন। শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, ঠিক আছে, লভ্যতে না। তো ওটার ফর্মটা কিভাবে হলো? দেখুন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম বাক্যের মানে কি? শ্রদ্ধাবান জ্ঞান লাভ করেন। মানে শ্রদ্ধাবান হচ্ছে কর্তা, বাক্যটা কোন বাচ্চা আছে? শ্রদ্ধাবান জ্ঞান লাভ করেন, কর্তৃবাচ্চে। মানে শ্রদ্ধাবান হচ্ছে কর্তা, জ্ঞান কর্ম, আর লভাতে ক্রিয়া। লভাতে হচ্ছে ক্রিয়াপদ। তাহলে দেখুন, শ্রদ্ধাবান হচ্ছে কর্তা, প্রথমা হয়েছে, জ্ঞান হচ্ছে কর্ম, দ্বিতীয় একবচন, আর ক্রিয়াপদের স্ট্রাকচার কর্তৃবাচ্যে ধাতু প্লাস প্রত্যয়। ধাতু হচ্ছে লভ, তার সাথে প্রত্যয় তে, যেহেতু ধাতুটা আত্মনেপদী তাই তে। আচ্ছা। ঠিক আছে, এটাকে চেঞ্জ করলে কর্তাকে তৃতীয়ায় নিয়ে যেতে হবে, শ্রদ্ধাবতা। জ্ঞানকে প্রথমাতে আনতে হবে, জ্ঞানম, ফলম ফলম জ্ঞানম, শ্রদ্ধাবতা জ্ঞানম। আর ক্রিয়াপদ লভ, ধাতু প্লাস ইয়া, লভ্য, কাকে দেখে চলবে? জ্ঞানমকে দেখে চলবে। তাহলে লভ্যতে, শ্রদ্ধাবতা জ্ঞানম লভ্যতে। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে আমি আপনাদেরকে 10টা মতো বাক্য পাঠিয়ে দেবো। আচ্ছা, ভাববাচ্যের বাক্য কি পাঠানোর দরকার আছে? আর ভাববাচ্য তো খুব ইজি, তাও অভ্যাসের জন্য 2টো মতো রাখবো, ঠিক আছে? 10টার মধ্যে 2টো মতো ভাববাচ্য থাকবে। হ্যাঁ স্যার দেবেন, নইলে তো দেখছেন কিরকম অসুবিধা হচ্ছে, সেটাই। ভুলে যাবো আবার। ঠিক আছে, তাহলে আমি 10টা মতো বাক্য পাঠিয়ে দেবো, সকলে তাহলে করবেন। ঠিক আছে, ঠিক আছে, 10টা বাক্য দেখুন, প্রত্যেকদিন একটা করে করবেন, এরকম ভাববেন না যে আমি একদিনে মানে একটু বসে যাব হয়ে যাবে, সেটা কিন্তু আপনারা করবেন না কেউ। করবেন না বলতে পারবেন, কিন্তু করবেন না সেটা। তাই জন্য প্রতিদিন একটা করে বা 2টো করে করলে দেখবেন হয়ে যাবে। ঠিক আছে। আর প্রতিদিন করলে কি হয়, প্রতিদিন একটু বসলে আমাদের নিয়মগুলো মনে থাকবে। মানে এই যে আমরা যে দিনের দিনে করব, শুক্রবার গিয়ে করব, তার আগে 6 দিন যে আছে তার মধ্যে নিয়মগুলো আবার মানে হয়তো আবছা আবছা মনে থাকবে, কিছু কিছু একটু মনে হচ্ছে ভুলে যাচ্ছি, মনে পড়ছে না, এরকমটা হবে। প্রতিদিন যদি একটা বাক্য করেন, তাহলে নিয়মগুলো আপনাকে প্রতিদিন একবার করে রিভাইজ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে নিয়মগুলো মনে থাকবে। যাই হোক, বেশ ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি।
হরিः ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। স্যার এটা একটু পাঠিয়ে দিবেন স্যার আমি পিডিএফটা এটা। পাঠিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ স্যার এটা দেখে একটু এবার লিখবো স্যার। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, থ্যাংক ইউ।